সো আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা আজকে আসলে একদম আমাকে শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, রাইট? তো আমি স্ক্রিন শেয়ার করেছি, সেটা পাচ্ছি আমরা স্ক্রিনটা? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা আসলে আজকে লাস্ট মডিউলে আছি এবং এখানে 5টা টপিক আছে। লাস্ট মডিউল 5টা টপিক আছে। সো আমাদের যদি মনে থাকে যে আমাদের পরীক্ষা কিভাবে হবে, আমরা বলেছিলাম যে আমাদের পরীক্ষায় 50% কোশ্চেন আসবে হচ্ছে প্রসেস থেকে, রাইট? প্রসেস থেকে 50% কোশ্চেন আসবে। তারপর পিপল থেকে হচ্ছে আমাদের 42%, এবং হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট এটা থেকে আসবে 8% কোশ্চেন। আজকে আমরা এখানে আছি, আসলে 8% কোশ্চেনের জায়গায় আছি। এখানে এই দুইটা প্রসেস হচ্ছে লেসন 2 এবং 3, যেটা আমরা পড়েছি। লেসন 2 এবং 3 হচ্ছে পিপল প্রসেস, আর পিপল হচ্ছে আমাদের লেসন 1 প্লাস হচ্ছে লেসন 4। আমার মনে হয় এতক্ষণ এটা জানি। আর এটা লেসন 5 বা মডিউল 5 হচ্ছে বেসড অন বিজনেস এনভায়রনমেন্ট। সো এখানে আসলে অনেক টপিকই আলোচনা হবে, যেগুলোর অনেক কিছু আমরা অলরেডি আলোচনা করছি, ফলে কিছু হয়তো ফাস্টার হবে অনেক জায়গায়, কারণ বেশিরভাগ জিনিসই কয়েকটা টপিকের অনেক কিছু আমরা আগে আলোচনা করে ফেলেছি। সো খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় পাশ করতে হলে কিন্তু সব ডোমেইনেই পাশ করতে হবে, ঠিক আছে? সো কোনো একটা ডোমেইনে যদি আমরা ফেল করি তাহলে কিন্তু পুরো পরীক্ষায় ফেল। সো মানে এটা একটা খুবই সেন্সিটিভ বিষয়। তার মানে 8% কোশ্চেন, 180টা কোশ্চেন আসবে, 8%। 0.8 দিয়ে গুণ দিলে কত হয়? কয়টা প্রশ্ন আসবে এখান থেকে? 10টা, 14 এর মতো কোশ্চেন আসবে। তাহলে দেখেন, এখান থেকে পরীক্ষায় 14টা প্রশ্ন আসবে, এখানে কিন্তু আপনাকে মিনিমাম মানে পাস করতেই হবে, যেটা ধরে নিচ্ছে 65% বা 70% পাইতে হবে। তাহলে এইটার 70% মানে কি? এই 7টার 0.7, তাহলে কয়টা হবে? 70%। আটটা প্রশ্ন নাকি? মানে অলমোস্ট 10 না, 10টার মতো। আমরা দেখেন এখানে কিন্তু ফেল করা যাবে না। এখানে আপনাকে এই প্রশ্ন আসবে মাত্র 14, 15, 16 এরকম প্রশ্ন আসবে। এর মধ্যে কিন্তু আপনাকে 70% এনশিওর করতে হবে। কারণ দেখা যাবে বাকিগুলোতে ভালো করলাম, এখানে খারাপ করলাম, দেখা যাবে ফেল হয়ে যাবে, ঠিক আছে? সো খুবই সেন্সিটিভ, যদিও টপিক মাত্র 5টা, এবং এখানে অনেক জিনিস আমরা অলরেডি আলোচনা করছি বিভিন্ন জায়গায়। সো আমরা খুবই মানে সিরিয়াসলি পড়বো। এখানে যে 5টা টপিক আছে, এর মধ্যে তিনটা টপিক বেশ মানে বড়, এবং এই যে আমরা যে প্রথম টপিকটা দেখছি, এই যে বিজনেস ম্যানেজ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, এইটা, আর লাস্টেরটা এমপ্লয়ি কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট, এটা আসলে কোয়ালিটি চ্যাপ্টারের সাথে কানেকশন আছে। পিএমবকের কোয়ালিটি চ্যাপ্টারে কমপ্লায়েন্স নিয়ে কিছু কথাবার্তা ছিল, খুবই অল্প ছিল, বলতে গেলে কিছুই ছিল না পিএমবকের 6th এডিশন। আর এমপ্লয়ি কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট, সেটা একটু বলা ছিল, কারণ যখন প্ল্যান কোয়ালিটি করতে বলা হয় তখন আসলে বলা হতো যে প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যানও করতে হবে, কিভাবে আমি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারি। আরো কিছু কথাবার্তা বলা ছিল, বিভিন্ন টুল টেকনিকের কথা বলা ছিল, যে কিভাবে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা যায়। সো এই দুইটা টপিকের সাথে একটু মিল আছে কোয়ালিটি চ্যাপ্টারে, কিন্তু খুবই সামান্য মিল। আর এই যে পরের টপিকটা, সেকেন্ড টপিক, এটা আসলে সবচেয়ে বড় টপিক এখানে, এভালুয়েট এন্ড ডেলিভার বেনিফিটস এন্ড ভ্যালু। এটা দিয়ে আসলে আমরা প্রজেক্ট শুরু করি, তাই না? প্রজেক্টের টার্গেট হচ্ছে ভ্যালু অথবা বেনিফিট ক্রিয়েট করা, ভ্যালু এবং বেনিফিট ক্রিয়েট করা। এটা কিন্তু পিএমবকে আমরা আলোচনা করেছিলাম যে ভ্যালুকে বা বেনিফিটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ট্যানজিবল, ইনট্যানজিবল। তো সেই জিনিসগুলো এখানে পাবো, এবং আরো কিছু জিনিস পাবো যেটা অলরেডি আমরা কভার করেছি। আর মাঝখানে দেখেন সি এবং ডি, এই সি এবং ডি তে আসলে আমরা আলোচনা করবো পিএমবকের, এটার সাথে মিল আছে পিএমবকের চ্যাপ্টার নাম্বার 2 এর মিল আছে। এখানে আমরা ওপিএ এবং ইএফ নিয়ে আমরা পড়েছি, সেটা এখানে দেখবো যে আছে সেম জিনিসটা। তারপরে আমরা পড়েছি হচ্ছে পেস্টেল নিয়ে, পেস্টেল
যেটা আসলে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেইটা এখানে আছে। তারপর হচ্ছে পিএমও অফিস নিয়ে আলোচনা, যেটা পিএমবক এর চ্যাপ্টার নাম্বার 2 তে আছে। সেই পিএমও অফিস নিয়ে আলোচনাটাও আছে এই দুটো টপিকের একটার মধ্যে। এই মোস্ট প্রবাবলি লাস্টেরটা সাপোর্ট অর্গানাইজেশন চেঞ্জ, এটাতে মোস্ট প্রবাবলি আছে। সো লেটস সি, প্রথমে আমরা শুরু করছি ম্যানেজ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। এই টপিকটা কিন্তু বলতে গেলে মোটামুটি নতুন, ফলে এখান থেকে মানে 3টা থেকে 4টা প্রশ্ন ইউ ক্যান এক্সপেক্ট ইন দ্য এক্সাম। ওকে, সো এটা আমরা বুঝতে পারছি যে এটা আসলে পিএমবকের একটা বলা যায় একটু গ্যাপও ছিল, যে আসলে কমপ্লায়েন্স একটা বিগ ইস্যুস, তাই না, প্রজেক্ট ম্যানেজমেন্টে। আপনি যেটা আমরা প্রজেক্ট করা হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে, তাহলে অর্গানাইজেশনের কমপ্লায়েন্স প্রথমেই ম্যানেজ করতে হবে। তারপর আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস দিতে যাচ্ছেন তার সাথে কিন্তু রিলেটেড অনেক স্ট্যান্ডার্ড বডির, তারপর গভর্নমেন্ট অর্গানাইজেশনস এর রেগুলেশনস বডির, তাদেরকে তো অনেক গাইডলাইন থাকতে পারে। তো সেইটা ফলো না করে যদি আমরা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করি, সেটা আসলে একটা কি ডিজাস্টার হবে আসলে। তো দ্যাটস ওয়াই কমপ্লায়েন্সটাকে এনশিওর করতেই হবে। এবং আমাদের বাংলাদেশে অনেক এক্সপিরিয়েন্স আমাদেরও আছে, আমাদের লাইফে আমরা দেখলাম যে র্যাঙ্কস এর বিল্ডিং, তাই না, বিজয়ের সময়তে গেলেই দেখতাম র্যাঙ্কস এর বিল্ডিং। যে বাস থেমে থাকতো, গাড়ি থেমে থাকতো, সামনে কি ছিল, র্যাঙ্কস এর বিল্ডিং। সেই বিল্ডিংটা এখন মাটির সাথে মিশে গেছে, রাইট? সো কমপ্লায়েন্স কিন্তু একটা বিগ ইস্যুস প্রজেক্টে। তো সেটা নিয়ে আসলে এখানে আমরা আলোচনা করি। ওকে, সো এবং বলেছি এই চ্যাপ্টারের সাথে অনেক কিছু মিল আছে কোয়ালিটি। সো কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আমাদের প্রজেক্টে যেটা আছে সেটা আমাদেরকে প্ল্যানিং এর সময় ফাইন্ড আউট করতে হবে। পিএমআই এখানে একটা নতুন কথা বলেছে, যেটা এর আগে ছিল না, সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান নামে একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে বলছে। কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান, এই প্ল্যানটা এডিশনাল প্ল্যান, এটা এর আগে ছিল না। এর আগে পর্যন্ত পিএমওকে 18টা প্ল্যানিং ডকুমেন্টের কথা বলা ছিল, এডিশনালি একটা প্ল্যানিং ডকুমেন্ট এইবার অ্যাড করেছে, সেটা হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। সো খুবই ইম্পর্টেন্ট যে আমি কি কমপ্লায়েন্স আমাকে এনশিওর করতে হবে সেটাকে আইডেন্টিফাই করা, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট সেই প্ল্যানটা ফলো করে যাতে আমাদের সেই কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলোকে আমরা মিট করতে পারি সেটাকে এনশিওর করা। এই যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি স্পেসিফিক প্র্যাকটিস, গভর্নমেন্টের স্পেসিফিক রিকোয়ারমেন্ট, তারপর প্রাইভেসি লস, সেনসিটিভ ইনফরমেশন, আমরা এখন কাজ করতে গেলে সাইন করতে হয় না, এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করতে হয়, কিন্তু এই যে সবকিছু কিন্তু এই যে কমপ্লায়েন্সের মধ্যে পড়ছে। সো এর বাইরে কোনো কাজে করা সম্ভব না আজকাল, তো সেগুলো আমাকে এনশিওর করতে হবে। আচ্ছা, অনেক কমপ্লায়েন্স রিলেটেড ইস্যুস যেটা রিস্ক হিসেবেও কাউন্ট হতে পারে, না ডাইরেক্টলি রিস্কের সাথে কানেক্টেড, কারণ ওখানে রিস্ক জেনারেট হতে পারে। যদি আপনি কমপ্লেক্স না মানেন, বিশাল রিস্ক হবে আপনার প্রজেক্টে। তো তখন আমি আসলে ট্র্যাকিং এবং ম্যানেজিং করার জন্য আই ক্যান ইউজ রিস্ক রেজিস্টার অলসো। আর দেখেন যে কমপ্লেক্স রিলেটেড রিস্ক কিরকম হতে পারে, এক্সাম্পল কিছু। এবং যখন আমরা এটা রিস্কটাকে রিস্ক রেজিস্টারে নিয়ে আসবো, তখন আগের মতোই আইডেন্টিফাই রিস্ক, কমপ্লেক্স রিলেটেড, এবং অবশ্যই একজনকে ওনার অ্যাসাইন করা, তিনি কি এটা অ্যাকাউন্টেবল হবে এবং কারা রেসপন্সিবল হবে সেটা এনশিওর করা, এবং সেটা ইমপ্যাক্ট অ্যানালিসিস করা, এবং অবশ্যই রিস্ক রেসপন্স প্ল্যান তৈরি করা কমপ্লেক্স রিলেটেড যদি কোনো রিস্ক আমরা আইডেন্টিফাই করি। আর আমাদের কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে হবে কমপ্লেক্স রিলেটেড। যদি আমাদের কোনো অ্যাট্রিবিউটস থাকে, কোনো রিকোয়ারমেন্ট থাকে, ডকুমেন্ট রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড, সার্ভিস রিলেটেড, যে কোনো কম্পোনেন্টের, তো সেটা আমাদেরকে ট্র্যাকিং করতে হবে, ভার্সন কন্ট্রোলিং করতে হবে, তারপরে আমাদের রেকর্ডস আপডেট রাখতে হবে, এবং মানে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট আমাদের কিন্তু কমপ্লেক্সের সমস্ত ইনফরমেশন একদম আপডেটেড রাখতে হবে। এবং যখন আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি দেবো ক্লায়েন্টের কাছে, তখন তাদের কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমে যাতে এই আমরা যে ম্যানেজ করেছি কনফিগারেশন ম্যানেজমেন্ট, প্রতিটা কনফিগারেশন আইটেমের কমপ্লেক্স রেটে, সেটা হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে, তাদের সিস্টেমে, তখন তারা ওটাকে মেইনটেইন করবে। এখানে একটা মানে কমপ্লেক্স ক্যাটাগরির ক্লাসিফিকেশন বলা হয়েছে, আমরা এই যে নেক্সট স্লাইডে দেখবো যে কয়েকটা ক্যাটাগরি বলা হয়েছে। সো ক্যাটাগরি ভেরি বেসড অন ইন্ডাস্ট্রি এন্ড সলিউশন স্কোপ, তাই কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বানাচ্ছেন, সিভিলের একটা প্রোডাক্ট হলে সেটা ডিফারেন্ট হবে, কেমিক্যালের একটা প্রোডাক্ট হলে সেটা ডিফারেন্ট হবে। সো ইলেকট্রিক্যালের কোনো যদি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা কাজ করি, সেটা রিকোয়ারমেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। আবার যদি আমি ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করি, তাহলে কিন্তু ডিফারেন্ট রিকোয়ারমেন্ট হবে। সো এবং সবগুলো কিন্তু ইউনিক লিগ্যাল এবং রেগুলেটরি এক্সপোজার আছে।
যেমন এখানে ডান দিকে এক্সাম্পল দেওয়া হয়েছে কোয়ালিটির, সেফটি, তারপর ওয়ার্কপ্লেস হেলথ, প্রসেস রিলেটেড জন্য কোনো কমপ্লায়েন্স থাকে, তারপরে করাপ্ট প্র্যাকটিস। আমাদের যে থার্ড মানে আমাদের দেশটা একটা বড় এক্সাম্পল করাপ্ট প্র্যাকটিসের। তারপরে এনভায়রনমেন্টাল রিস্ক, এটা এখন অলওয়েজ কনসিডার করতে হবে এনভায়রনমেন্টাল রিস্ক, যাতে আমাদের এনভায়রনমেন্টে কোনো ইম্প্যাক্ট না করে। তারপরে সোশ্যাল রেসপন্সিবিলিটি কি কি আছে, সোসাইটির যাতে কোনো সমস্যা না হয় সেগুলোকে আমাদের এনশিওর করতে হবে। এবং কমপ্লায়েন্স ম্যানেজ করার জন্য আমাদের যে রিপোর্টিং সিস্টেম আছে সেই রিপোর্টিং এ কমপ্লায়েন্সের রিপোর্টিংটাও সবসময় রাখতে হবে রেগুলারলি। ওয়ার্ক পারফরমেন্স রিপোর্টের থ্রুতে আমরা কি করবো, কমপ্লায়েন্স রিলেটেড সমস্ত রিপোর্ট জেনারেট করবো এবং ম্যানেজমেন্টকে দেবো, ঠিক আছে, যাতে মানে কমপ্লায়েন্স নিয়ে আমাদের কোনো ইস্যু না হয়, সেটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। এবং আমরা এখানে দেখেন কমপ্লায়েন্স রিলেটেড রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকশন নিতে হবে এবং টেস্টিং ভ্যালিডেট করে দেখতে হবে যে কমপ্লায়েন্স আমরা মেইনটেইন করেছি কিনা, অডিট করে ভেরিফাই করতে হবে। সো কমপ্লায়েন্স রিলেটেড সমস্ত রিকোয়ারমেন্টকে আমাদেরকে থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদেরকে রিপোর্টিং এবং অডিট টেস্টিং এসবের থ্রুতে এনশিওর করতে হবে। অ্যানালাইসিস, ভেরিয়েন্স অ্যানালাইসিস, মানে কমপ্লায়েন্সে যেটা প্ল্যান করেছি সেটা আসলে হচ্ছে নাকি আসলে ভেরিয়েন্ট হচ্ছে। যদি ভেরিয়েন্স হয় তাহলে কারেক্টিভ অ্যাকশন নিয়ে ঠিক করতে হবে। সো এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস হবে, কমপ্লায়েন্স রিলেটেড ভেরিয়েন্স গুলোকে ফলো আপ করা, ম্যানেজ করা এবং আবার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। কারণ এটা যদি না করি তাহলে কি হবে, এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে প্রজেক্টে আমরা ডেলিভারিটা দিতে পারছি না কাস্টমারের কাছে, যেহেতু কমপ্লায়েন্স ঠিক মতো ম্যানেজ করা হয়নি। আচ্ছা, কমপ্লায়েন্সটা আমরা বারবারই বলছি যে এটা কিন্তু শুরুতে করতে হবে, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক না, এটা কিন্তু কি নতুন নতুন ভালনারেবিলিটি, নতুন নতুন চ্যালেঞ্জ আসতে পারে, রেগুলারিটি, রুলস রেগুলেশন চেঞ্জ হতে পারে। প্রজেক্টের সময় দেখা গেল রেগুলেশন চেঞ্জ করে ফেললো গভর্নমেন্ট একটা, সেগুলো আপনার সবসময় ওপেন থাকতে হবে এবং দেখতে হবে যে কি চেঞ্জটা হয়েছে। তারপরে এররস ইন টেস্টিং এর ভ্যালিডেশন টু কনফার্ম কমপ্লায়েন্স, যদি কোনো এরর পান সেটাকে ঠিক করতে হবে। তারপর কোনোভাবেই যাতে ডেলিভারেবল মধ্যে কমপ্লায়েন্স রিলেটেড কোনো এরর এবং বাগস না থাকে। আর আরেকটা, এটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় প্রজেক্ট ম্যানেজাররা বা প্রজেক্টে যারা কাজ করি তারা আসলে ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস অনেক সময় হতে পারে। এটা যাতে না হয়, মানে কখনোই কিন্তু কোনো ইয়া থেকে আমরা স্কিপ করতে পারবো না এটা বলে যে আমি তো এটা জানতাম না। ফলে কমপ্লেক্সটা মানি নেই, কমপ্লেক্সটা আপনাকে জেনে নিতে হবে প্রোঅ্যাক্টিভলি। সো অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, যেমন দেখা যায় যে আপনি মানে একটা প্রজেক্টে আমরা দেখেছিলাম যে আমাদের প্রোডাক্ট মানে ইয়া চলে আসছে চিটাগাং বন্দরে, আমাদের সব প্রোডাক্ট চলে আসছে কিন্তু প্রোডাক্টকে কোনোভাবে রিলিজ করতে পারছে না, কারণ কাস্টমের যে কমপ্লায়েন্স ছিল সেটা আসলে ঠিক মতো ম্যানেজ করা হয়নি। ফলে দেখা যাচ্ছে প্রোডাক্ট 3 মাস 6 মাস ধরে পড়ে আছে কিন্তু কোনোভাবে রিলিজ করা যাচ্ছে না। এটা কিন্তু অনেক প্রোডাক্টেই কিন্তু এরকম ঘটনাটা ঘটে। এটা ইম্প্যাক্ট কিন্তু হিউজ। হ্যাঁ, আপনার এটার কারণে প্রজেক্টে ডিলে হবে, তারপর মার্কেটে যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু আপনি ডিলে হয়ে যাবে। আমাদের কি হচ্ছে, আমাদের স্কার্চ কার্ড অনেক আগে খুব স্কার্চ কার্ড ইউজ হতো, এখন ইউজ হয় খুবই কম। সো স্কার্চ কার্ড কিন্তু বাইরে থেকে আসতো সেই সময়, বাংলাদেশে কোনো স্কার্চ কার্ড তৈরি হতো যেটা কার্ড মানে পাঞ্চ করে আমরা রিচার্জ করতাম। ফলে কিন্তু পুরো মার্কেটে স্কার্চ কার্ডের বিশাল ঘাটতি তৈরি হয়ে গেছে, যেটা আমরা কমপ্লায়েন্স ম্যানেজ না করার কারণে চিটাগাং পোর্ট থেকে আমরা রিলিজ করতে পারছিলাম। আর আরেকটা কমপ্লায়েন্স রিলেটেড বিষয় হচ্ছে সাইন আপ সাইন অ্যাপ্রুভালস। বিভিন্ন ধরনের সাইনের বিষয় আছে, রাইট? হ্যাঁ, কাদের কাদের সাইন লাগবে, কমপ্লায়েন্সের কিন্তু একটা বড় পার্ট হচ্ছে কি নেওয়া, অ্যাপ্রুভাল নেওয়া, সাইন আপ নেওয়া। যেমন বিটিআরসি পারমিশন লাগবে বা রাজুকের পারমিশন লাগবে। তার মানে কি, যে অ্যাপ্রুভাল আইডেন্টিফাই করতে হবে কাদের কাদের আমার সাইন আপ লাগবে, অ্যাপ্রুভাল লাগবে, এবং তাদের কাছ থেকে অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হবে, আদারওয়াইজ বিরাট করবে, ঠিক আছে? এবং এই যে সরকারি জায়গায় একটা সাইন নিতে দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে গেছে, তো ফলে অনেক আগে থেকে সে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? সো এটা আমরা মাথায় রাখি। তারপরে কি বলেছে এখানে, ফলো সাকসেসফুল টেস্টিং এন্ড ভেরিফিকেশন অফ দ্য বাট দিস ক্যান বি থ্রু আউট দ্য প্রজেক্ট অর এট কমপ্লিশন। Remediate compliance issues to avoid negative impact on timeline, cost overruns, increased risks. এই আলোচনাগুলো বলে আসতেছিল আবার।
তাহলে দেখেন আমরা লাস্ট স্লাইডে চলে আসছি, কমপ্লায়েন্স রিলেটেড গাইডলাইন। সো প্রথমে ডিফাইন করতে হবে যে আমার যে প্রোডাক্ট সার্ভিস বা যে প্রজেক্ট করতেছে সেখানে কোনো লিগাল বডি, রেগুলেটরি বডি, ইভেন আপনার অর্গানাইজেশন কমপ্লায়েন্স, অডিটের কমপ্লায়েন্স আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, করার পরে সেটাকে আসলে আপনাকে প্রজেক্টটাকে মেনটেন করতে হবে আপনারা যখন ডেলিভারি তৈরি করবেন। যারা আসলে যাদের কাছে সাইন নেবেন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, তাদের কাছ থেকে অ্যাট অ্যাপ্রুভেড টাইম সেই সিগনেচার এবং অ্যাপ্রুভাল নিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট প্রসিড। এবং থ্রু আউট দ্য প্রজেক্ট সেটাকে আপনার ট্র্যাক এন্ড ম্যানেজ করতে হবে, কোনোভাবে যাতে কমপ্লেক্সে কোনো গ্যাপ না হয়, আসল কথা হচ্ছে এটা। ওকে, এবার আসলে আমরা ওই চ্যাপ্টারটার একটু কন্টিনিউশনে আছি যেটার সাথে কোয়ালিটির খুব রিলেশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি টু হেল্প এনশিওর কমপ্লায়েন্স। যে আমরা কন্ট্রোল কোয়ালিটি যে প্রসেসটা করেছিলাম পিএমবকের, আমি বলেছি যে এই চ্যাপ্টারটার সাথে কানেকশন আছে পিএমবকের কোয়ালিটি চ্যাপ্টার। সো কন্ট্রোল কোয়ালিটিতে আমরা কি করি, কারণ মনে আছে আমরা কি করি, ডেলিভারেবল টেস্ট করি নাকি প্রসেসের টেস্ট করি কন্ট্রোল কোয়ালিটিতে? তিনটা প্রসেস যে আমি এইভাবে দেখাইছিলাম, ডেলিভারেবল ডেলিভারেবল, হ্যাঁ, প্ল্যান কোয়ালিটি হচ্ছে শুরুতে, আর যখন ডেলিভারেবল তৈরি হবে সেটা আমরা করবো কন্ট্রোল কোয়ালিটি টেস্ট করবো, যাতে কোনো কন্ট্রোল কোয়ালিটিটা আমরা টেস্ট করবো, ভ্যালিডেট করবো, ইন্সপেক্ট করবো, যাতে কাস্টমারের হাতে কোনোভাবে এরর না যায়। আর এই যে যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন আমরা মেইনলি করবো হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, আর এনশিওর করার চেষ্টা করবো যাতে যে প্রসেসগুলো আমরা ডিফাইন করেছি সেটা যাতে অবশ্যই ডেপ্লয় করা হয়, ইমপ্লিমেন্টেড হয়। এবং এই স্টেজে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা কারেক্টিভ অ্যাকশন নেব। আর এই স্টেজে যদি প্রবলেম হয় তাহলে কি হবে, ডিফেক্ট রিপেয়ার করতে হবে, যেটা অলরেডি এটা ক্রিয়েটেড হয়ে গেছে, তাহলে এটাকে ডিফেক্ট রিপেয়ার করতে হবে। আর প্ল্যান কোয়ালিটি কি করতেছি আমরা, প্রিভেন্টিভ অ্যাকশন নিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে তিনটা কথাও আলোচনা করেছিলাম, প্রিভেন্টিভ অ্যাকশন, তারপর হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, একটা হচ্ছে ডিফেক্ট রিপেয়ার। সো এটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, ডিফেক্ট প্রিভেন্টিভ অ্যাকশন হচ্ছে আমরা এখানে নেব, আর হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি হচ্ছে আমরা ডিফেক্ট রিপেয়ারের জন্য করব। সো এটাও আসলে মেইন ফোকাস থাকবে কমপ্লায়েন্স রিলেটেড যে আমাদের ক্রাইটেরিয়াগুলো মিট করার কথা সেটা যাতে মিট হয়। এখানে আমি একটা নিজে একটা ফিগার অ্যাড করেছি জাস্ট আপনাদের একটু রিলেশনটা দেখানোর জন্য, যে পিএমবকে আসলে যে আমরা মেইন টার্গেট কি আমাদের প্রজেক্ট থেকে ডেলিভারেবল বা আউটপুট তৈরি করা, তাই না, যেটা আলটিমেটলি আমাদেরকে বেনিফিট এবং বিজনেস ভ্যালু দিবে, আউটকাম এবং বেনিফিট দিবে। তো সেটা কিন্তু পিএমবকে এই প্রসেসগুলো কানেক্টেড সেটার সাথে। আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়েছি যে এটা আসলে আছে, প্রথম প্রসেস দেখেন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা ইন্টিগ্রেশনে আছে, তাই না, ইন্টিগ্রেশনের প্রসেস। এর আন্ডারে কিন্তু আরো 23টা প্রসেস ছিল, সবগুলো প্ল্যান রিলেটেড, সবগুলোকে ইন্টিগ্রেট করে যে ডকুমেন্টটা তৈরি করা হয় সেটার নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেটা ফলো করে আমরা কি করি, এক্সিকিউশন করি। এই প্রসেসটা কিন্তু ইন্টিগ্রেশনে, পুরো প্রজেক্টের এক্সিকিউশনটা হয় এখানে, ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। আমরা নামটা শুনে বুঝতে পারছি, ডাইরেক্ট করা এবং ম্যানেজ করা প্রজেক্টের কাজ, তার মানে এক্সিকিউশন। এই এক্সিকিউশন থ্রুতে কি তৈরি হবে, আমরা যে ডেলিভারেবল তৈরি করার জন্য প্রজেক্টটা ইনিশিয়েট করেছি সেই ডেলিভারেবলস গুলো তৈরি হবে। ডেলিভারেবলস তৈরি হওয়ার পরে নেক্সট যে প্রসেসটা কাজ করবে সেটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি, মানে আমরা টেস্ট করব, ইন্সপেক্ট করব, টেস্ট করব যে আমরা যে ডেলিভারেবল তৈরি করলাম সেটা আসলে সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করেছে কিনা। যদি মিট করে তাহলে দিস ইজ ভেরিফাইড ডেলিভারেবলস। এই ভেরিফাইড ডেলিভারেবলস গুলো দেখাবো কাস্টমারের কাছে। এতক্ষণ পর্যন্ত সব কাজ আমরা করলাম, ঠিক আছে, টিমের কাজ। এখন আমরা কাস্টমারকে ইনভলভ করবো, ভ্যালিডেট স্কোপ, কাস্টমার ইনভলভ হবে এখানে। কাস্টমার ভ্যালিডেট করে দেখবে যে হ্যাঁ আমি যেটা এক্সপেক্ট করেছিলাম এবং স্কোপ স্টেটমেন্টে আমি যেটা বলেছিলাম সেটা অনুযায়ী আমি ডেলিভার পেয়েছি। সো যদি পায় কাস্টমার তাহলে সেটাকে বলা হবে অ্যাকসেপ্টেড ডেলিভারেবল। তার মানে এই ডেলিভারেবল গুলো কাস্টমারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, এটা এখন আমরা কি করতে পারি, কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিতে পারি। এই সমস্ত অ্যাকসেপ্টেড ডেলিভারেবল কালেক্টিভলি আমরা চলে আসি লাস্ট প্রসেসে, ক্লোজ প্রজেক্ট অর ফেজ। মনে আছে ওই প্রসেস চার্টের লাস্ট প্রসেস কি, ক্লোজিং এ একটাই প্রসেস ছিল, সেটার নাম হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ। তো সেটার মধ্যে সব ডেলিভারেবল চলে আসছে, ডেলিভার চলে আসে, জাস্ট আমরা অফিসিয়ালি বা ফর্মালি কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের ফাইনাল প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা রিসার্চ। এইটা কিন্তু আমাদের ফ্লোটা, ডেলিভারেবলের ফ্লোটা হচ্ছে কি
PMBOK এর যে প্রসেসগুলো আমরা আলোচনা করেছি সবগুলো কানেকশন হচ্ছে এরকম, একটা ডেলিভারেবলের সাথে কানেকশন হচ্ছে এই কয়েকটা প্রসেস, 1 2 3 4 5, এই 5টা প্রসেস। এটা একটু গ্রুপে দিয়ে দিয়েন ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লো, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসেন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। ওই যে আগে আমরা যখন কোয়ালিটি ম্যানেজমেন্ট আগে খুলেছিলাম তখন হয়তো কমপ্লায়েন্স নিয়ে খুব একটা কথা বলিনি। এখন যখন আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান করবেন, এখানে যে কমপ্লায়েন্স রিলেটেড ইস্যুস থাকে তাহলে সেই প্ল্যানে অবশ্যই সেগুলোকে ইনকর্পোরেট করতে হবে, ঠিক আছে? নাহলে সব গোলমাল লেগে যাবে। এবং আপনার ম্যাটেরিয়ালের যদি কোনো কোয়ালিটি এনশিওর করতে হয়, কমপ্লায়েন্স রিলেটেড, সেটা অবশ্যই এনশিওর করতে হবে। অলরাইট, সো তারপর কি করবো আমরা, দেখেন যে কন্ট্রোল কোয়ালিটি প্রসেস আউটপুটস, সেটার দ্বারা কি করি আমরা, ওই যে টেস্টিং করে দেখি যে আমাদের কোনো কমপ্লায়েন্স রিলেটেড কোনো গ্যাপ নেই, এভরিথিং ইজ ওকে। যদি ওকে থাকে তাহলে আমরা এটা রেডি করব কাস্টমারকে দিয়ে অ্যাকসেপ্ট করানোর জন্য। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এসকেলেশন। যেহেতু কমপ্লায়েন্স নিয়ে কাজ করছি, কি হবে, যেটা আপনার বাউন্ডারির মধ্যে আছে তাহলে আপনার টিমের মধ্যে ওটা রিজলভ করার চেষ্টা করেন। কিন্তু কমপ্লায়েন্সে অনেক ইস্যু থাকতে পারে যেটা আসলে ইমিডিয়েটলি আপনার কাউকে এসকেল করা দরকার। আপনার থ্রেশহোল্ড বা টলারেন্স লেভেল পার হয়ে গেছে, ইমিডিয়েটলি আপনি সেটাকে রেসপন্সিবল স্টেক হোল্ডারকে কি করবেন, পাস করে দিবেন, জানাবেন, তাকে স্কেল করবেন। এবং তাদের এটা, তারা এখন বিবেচনা করবে যে অ্যাডজুডিকেশন, তারা এখন আসলে বিবেচনা করে দেখবে যে কিভাবে এটাকে সলভ করা যায়। এবং এটা আমরা কিন্তু যে প্ল্যানিং এর সময় এটা করে ফেলবো, যখন কমপ্লেক্স ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবো তখন কিন্তু এসকেলেশনটা কিভাবে করবো, আমরা কোন স্টেজে করবো, টলারেন্স কি, থ্রেশহোল্ড কি, সেটা আমরা আইডেন্টিফাই করে সেটা কিন্তু আমরা এখন ফলো করবো এসকেলেশনের সময়। এসকেলেশন নিয়ে একটা জিনিস আমরা মাথায় রাখি যে সবকিছু কিন্তু, সব ব্যাপারে সবকিছু স্কেল করা যাবে না সিনিয়র ম্যানেজমেন্টের কাছে বা আপার ম্যানেজমেন্টের কাছে। যেটা আপনার থ্রেশহোল্ডের মধ্যে দেওয়া আছে সেটা আপনি করবেন। বারবার ছুটি করে ম্যানেজমেন্টের কাছে গেলে আপনার মানে আপনার উপর ম্যানেজমেন্ট কিন্তু কনফিডেন্স হারিয়ে দেবে। অডিট নিয়ে আমরা পড়াশোনা করেছি, অডিট ইউজ হয় কোথায়, অডিট টুল টেকনিকটা কোথায় ইউজ হয়, ম্যানেজ কোয়ালিটিতে, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল কোয়ালিটিতে আমরা মেইন ইউজ করেছি ইন্সপেকশন বা টেস্ট করা। দুইটা একটু মনে রাখি, কারণ এটার উপরে অনেক প্রশ্ন আসে অনেক সময়, এই বোঝাটার উপরে। কন্ট্রোল কোয়ালিটিতে আমরা ইন্সপেকশন করি কিংবা টেস্ট করি, ডেলিভারেবল নিয়ে। আর কোয়ালিটি অডিট প্রসেসটা আমি ইউজ করি ম্যানেজ কোয়ালিটিতে, এবং প্রসেসের অডিট করি আমরা, যে প্রসেসটা ঠিক মতো হয়েছে কিনা। কারণ প্রসেসের গ্যাপ হলে আলটিমেটলি কি হবে, এটা কিন্তু ডেলিভারেবলে গ্যাপ তৈরি করবে। আর আপনি যদি প্রসেস ঠিক করতে না পারেন তাহলে যতই ডেলিভারেবল ঠিক করেন লাভ হবে না। আবার সে প্রবলেম, ওই যে আমরা বাংলা বলি না, যে লাউ সেই কদু, সেরকম কিন্তু হয়ে যাবে। সো প্রসেস যদি আমি ঠিক না হয় তাহলে কিন্তু একই ঘটনা বারবার হতে থাকে। সো কোয়ালিটি অডিটে আমাদেরকে সেটাকে এনশিওর করতে হবে। সো অডিটিং আমরা ইন্টারনালি করতে পারি, ইন্টারনাল যদি অডিটর থাকে, অনেক সময় পিএমও অফিসও অডিট করতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্টারনাল অডিটর টিম থাকে, তারা করবে, কিংবা থার্ড পার্টি যদি লাগে। ইভেন দেখা যাবে গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশনও রেগুলেটরি বডি কিন্তু আপনি অডিট করতে পারে। তো সেগুলোকে অবশ্যই ফ্যাসিলিটেট করতে হবে এবং সেই অনুযায়ী তাদের গাইডলাইন অনুযায়ী প্রসেসগুলো ফলো করতে হবে। যদি কোনো গ্যাপ আইডেন্টিফাই করে দেয় তাহলে কিন্তু নেক্সট স্টেজে, নেক্সট সাবসিকুয়েন্ট অ্যাক্টিভিটি কিন্তু আমাদেরকে সেটাকে এনশিওর করতে হবে যে আমরা আবার ইন লাইনে চলে আসছি। সো স্যাম্পলিং নিয়ে আমরা কোয়ালিটি চ্যাপ্টারে আলোচনা করেছিলাম যে সমস্ত ডেটাকে বলা হয় পপুলেশন, সব ডেটা নিয়ে আসলে কাজ করা ইম্পসিবল। হ্যাঁ, তখন আমরা কি করি, স্যাম্পলিং করি। এখন স্যাম্পলিংটা আসলেই পাস করলো কিনা কোয়ালিটি, সেটার জন্য কিন্তু দুই ধরনের আমরা প্র্যাকটিস করি। একটা হচ্ছে অ্যাট্রিবিউট স্যাম্পলিং, একটা হচ্ছে ভেরিয়েবল স্যাম্পলিং। অ্যাট্রিবিউট মানে হচ্ছে ইয়েস নো, মনে রাখি, ইয়েস নো, এটার কোনো মাঝামাঝি কোনো পথ নাই, হয় এটা পাস করবে না হলে ফেল করবে, ঠিক আছে? আর ভেরিয়েবল স্যাম্পলিং মানে কি, একটা রেঞ্জের মধ্যে। তার মানে জিনিসটা কোনো একটা না যে যেমন পরীক্ষায় পাস, আমরা আগে পাস করতাম 33-এ, তাই না, 33-এ পাস হবে, তার চেয়ে 32 হলে কিন্তু আর পাস করা যাবে, তাহলে এটা ইয়েস নো, এর উপরে পাইলে পাস, না হলে কিন্তু নো, ফেল। আর ভেরিয়েবল স্যাম্পলিং মানে কি, ভেরিয়েবল স্যাম্পলিং মানে হচ্ছে যে আমরা কোন একটা রেঞ্জ আছে, স্কেল আছে, এই স্কেলের মধ্যে যদি প্রোডাক্টটা হয়, হ্যাঁ, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো, আর নাহলে অ্যাকসেপ্ট করবো না। যেমন কাস্টমার আমাকে বলেছে, তুমি যে আমি তোমাকে যে প্রোডাক্টটা বানাতে বলেছি, সে
ফর এক্সাম্পল একটা স্ক্রু বানাইতে বলেছি, স্ক্রু, তো সেটার বলছে যে ওজন হবে 8 গ্রাম থেকে 9 গ্রাম, তাহলে আমি অ্যাকসেপ্ট করি। আমার কি একটা কিন্তু রেঞ্জ পাচ্ছি আমরা। তাহলে যদি আমরা স্যাম্পলিং টেস্ট করে দেখি যে 8 এবং 9 এর মধ্যে আছে, তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকলে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। কিন্তু যদি অ্যাট্রিবিউট স্যাম্পলিং ইউজ করতাম তাহলে কিন্তু বলে দিত যে 8 গ্রাম, এর কম হলে নেবো না, বেশি হলে নেবো। ঠিক আছে, তো এটা এই দেখেন কোনটা কোন জায়গায় ইউজ করবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন হয়তো আমরা লাইফ রিলেটেড কোনো কাজ করতেছি যেখানে আসলে খুবই ইম্পর্টেন্ট যে একদম এক্সাক্ট সেটা হতে হবে, না হলে মানুষের লাইফে রিস্ক, তখন আপনি অ্যাট্রিবিউট স্যাম্পলিং ইউজ করবেন। আর যেটা রেঞ্জ দিয়ে করলে কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নেই, দেন ইউ ক্যান গো ফর দ্যাট। সবাই কি পার্থক্যটা বুঝতে পেরেছি অ্যাট্রিবিউট স্যাম্পলিং এবং ভেরিয়েবল স্যাম্পলিং এর? জি ভাইয়া। ঠিক আছে, সো ফাইনালি আমরা লাস্ট স্লাইডে চলে আসছি এই টপিকের, মেজার প্রজেক্ট কমপ্লায়েন্স। সো কমপ্লায়েন্স রিলেটেড যাতে আমরা সবকিছু আইডেন্টিফাই করতে পারি সেজন্য কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা আপডেট করতে হবে, এবং কোয়ালিটি অডিট দিয়ে প্রসেসগুলোকে ঠিক করতে হবে, এবং কোয়ালিটি কন্ট্রোল দিয়ে, যেটাকে আমরা বলি ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি, এই দুটো দিয়ে আসলে আমাদের প্রসেস এবং প্রোডাক্ট ঠিক করতে হবে, ডেলিভারি ঠিক করতে হবে। তো আমরা মেইনলি দুইটা টুল ইউজ করবো, একটা হচ্ছে কোয়ালিটি অডিট করা, একটা হচ্ছে ইন্সপেক্ট করা। করার পরে আমরা এনশিওর করবো যাতে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে কোনো ধরনের কমপ্লেক্স রিলেটেড কোনো ইস্যুস না থাকে। ঠিক আছে, সো আমরা মানে একটু দেখি যে আসলে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। স্টুডেন্ট ম্যানুয়াল খোলা আছে, স্টুডেন্ট ম্যানুয়াল খুলে দেখি। সবাই কিন্তু, আমি অনেক প্রশ্ন কিন্তু সলভ করিনি ক্লাসে, আপনারা কিন্তু প্রতিটা টপিকের পিছনে কিন্তু প্রশ্ন আছে, ফলে আপনারা কিন্তু অবশ্যই করবেন, এখান থেকে ধারণা পাবেন পরীক্ষা কি প্রশ্ন হয়। তো এখানে ম্যানেজিং প্রজেক্ট কমপ্লায়েন্স দুইটা দেখতেছি জাস্ট ব্রড কোশ্চেনস, তাই না, শর্ট কোশ্চেন নাই। সো ব্রড কোশ্চেন পরীক্ষা আসবে না, কিন্তু আপনারা একটু এটা কনসাল্ট করবেন, আসলে নিজের আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, পরে কিন্তু সলিউশনে আছে, এই সলিউশনে মিলিয়ে দেখবেন যে আনসারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা আপনারা দেখবেন। আচ্ছা, এইবার আসি মানে অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। এখানে তিনটা টপিক খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে সেকেন্ড টপিক আমরা আলোচনা করছি। এটার সাথে আসলে আপনার মিল আছে পিএমবক এর চ্যাপ্টার 1 এ কিছু কিছু টপিক, যেমন বেনিফিট কাকে বলে, ভ্যালু কয় প্রকার, হ্যাঁ, বা বেনিফিট কয় প্রকার, বিজনেস ভ্যালু যেটা। তারপরে আমরা আরো কিছু জিনিস আছে, যেমন বিজনেস কেসে কি থাকে, তারপর বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে, এই সব জিনিসগুলো এখানে আলোচনা হয়েছে। আর আরেকটা চ্যাপ্টার 1 এ আছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল। আমরা জানি বিজনেস কেসে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল রাখি, সেটা কি, যে আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে বেনিফিট কস্ট রেশিও, তারপরে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, পেব্যাক পিরিয়ড, এই জিনিসগুলো কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল হিসেবে ইউজ করি বিজনেস কেসে। এটার উপর বেস করে কিন্তু প্রজেক্ট কি হয়, অ্যাপ্রুভ হয়, এবং তার রেফারেন্সও কিন্তু প্রজেক্ট চার্টারে থাকে। এবং এট দ্য সেম টাইম কিন্তু আমরা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি, মনে আছে, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে কিন্তু আমরা পড়েছিলাম, প্রথম চ্যাপ্টারে আছে, সেটাই এখানে আলোচনা আছে। সো বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে যে আমরা বিজনেস কেস দিয়ে প্রজেক্টটা শুরু হলো, এখন এই প্রজেক্টটা যে ভ্যালু বেনিফিট ক্রিয়েট করবে সেটা কে রিয়েলাইজ করবে, কখন করবে, এবং কখন আমরা বেনিফিটটা পাবো, এবং এই বেনিফিটে অ্যাচিভ করতে গিয়ে কোনো রিস্ক আছে কিনা, কোনো কনস্ট্যান্ট এবং অ্যাজাম্পশন আছে কিনা, এবং আমরা কিভাবে রিপোর্ট করবো যে আমরা আসলেই বেনিফিটে পেয়েছি কিনা ম্যানেজমেন্টকে, সেই পুরোটা থাকবে হচ্ছে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। এবং বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান এই দুইটাই কিন্তু প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে, তাই না? তার মানে এই দুইটা অ্যাপ্রুভ হলেই দেন ইউ ক্যান স্টার্ট ইওর প্রজেক্ট, এবং তখন আমরা প্রজেক্ট চার্টার লেখা শুরু করব। এই দুইটা হচ্ছে প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটি। পিএমবকে দেখবেন একটা ফিগার আছে এটা নিয়ে, আমি নিশ্চয়ই দেখিয়েছি আপনাদের, এখন মনে নাও থাকতে পারে, প্রথম চ্যাপ্টারে ছিল এটা। ওকে, লেটস সি নাও। সো এখান থেকে কিন্তু 3-4টা প্রশ্ন পরীক্ষা পাবেন কিন্তু, হ্যাঁ, এখান থেকেও প্রশ্ন আসবে। এখানে কয়েকটা নতুন জিনিসও আছে যেটা এর আগে ছিল না। একটা ম্যাথও আছে যেটা এর আগে পরীক্ষায়, এর আগে পিএমবকে কখনো আলোচনা হয়, যেটাকে বলা হয় নেট প্রমোটার স্কোর। আমার মনে হয় সেখান থেকে একটা ইন্টারপ্রেটেশন টাইপ কোশ্চেন কিংবা ম্যাথ আসবে। সো আমরা বিজনেস ভ্যালু নিয়ে কথা বলেছিলাম, যে an informal
term comprising economic value as well as shareholder, customer, and channel partner value and employee knowledge. So আমরা প্রজেক্ট করি হচ্ছে বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য। এখানে একটা চমৎকার কথা বলছি, স্টুডেন্ট ম্যানুয়ালে আর একটু ডিটেল আছে। আমরা কিন্তু অনেক সময় আমাদের এমপ্লয়িরা যে নলেজ ক্যারি করে, তাদের যে ক্যাপাসিটি, সেটাকে অনেক সময় আমরা কি করি, ওভারলুক করি। এটা কিন্তু একটা অর্গানাইজেশনের বিরাট ভ্যালু, তাই না? এই যে মানে গুগল, তারপরে মাইক্রোসফট, তারপরে ফেসবুক, এরা যে ওয়ার্ল্ড ওয়াইড লোকজনকে এসে পিক করে নিয়ে যায়। গুগল বাংলাদেশে এসে বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েকে নিয়ে যায়, কারণ কি? তার দরকার ছিল। কেন নিয়ে যাচ্ছে? কারণ এখানে সবচেয়ে মানে বেস্ট ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে। এবং তাদের যে এমপ্লয়ি বেস, একটা বই আছে না, গুগলের একটা বই আছে, সেখানে যেন কি বলছে যে গুগলের সিও বইটা লিখেছে, শব্দটা ভুলে গেছি। ওদের এমপ্লয়ীদেরকে একটা টার্ম বলে ওরা, মানে জিনিয়াস কি একটা যেন টার্ম আছে, কি যেন জিনিয়াসের সাথে মিল আছে, আমি ভুলে গেছি শব্দটা। সো মানে আপনার এমপ্লয়ি যেরকম ক্যাপাসিটি হবে, আপনার অর্গানাইজেশন সেইভাবে তো আসলে বড় হতে হবে। ভালো এমপ্লয়ি ছাড়া তো কোনো একটা অর্গানাইজেশন ভালো হতে পারে। সো এটা কিন্তু একটা ভ্যালু। আমরা যে অনেক সময় এমপ্লয়ীদের পিছনে কোনো ইনভেস্ট করি না, এটা কিন্তু আসলে বিরাট ক্ষতি আমার অর্গানাইজেশন। সেই জন্য বেশিরভাগ ভালো অর্গানাইজেশনের কি করে, তারা কিন্তু এমপ্লয়ীদের উপর সবচেয়ে বেশি ইনভেস্ট করে। কারণ এমপ্লয়ীদের উপর ইনভেস্ট করা মানে হচ্ছে আলটিমেটলি আমার অর্গানাইজেশনেরই ভালো করে। আমাদের অনেক ম্যানেজমেন্টের এই ধারণাটা নাই, তারা ভাবে যে টাকা খরচ করে লাভ। আর বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান বলেছি যে আমরা কিভাবে বেনিফিট পাবো, কখন পাবো, কি রিয়েল স্কোপে এই জিনিসগুলো থাকবে। এই যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে কি থাকে, এখানে এই যে বলা আছে, এখানে চ্যাপ্টার 1 এ আছে সম্পর্কে। আর বিজনেস কেসে কি থাকে সেটা এখানে বলা নাই, সেটা কিন্তু চ্যাপ্টার 1 এ আছে, আমরা পড়েছিলাম আগে। সো টার্গেট বেনিফিট কি, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট কার সাথে, টাইম ফ্রেম, কখন কোন বেনিফিটটা পাবো, কারা রিয়েলাইজ করবে। কারণ কি, প্রজেক্ট টিম কিন্তু এখন আর নাই, প্রজেক্ট শেষ হওয়ার পরে প্রজেক্ট টিম অ্যাডজন হয়ে যাবে। আর ম্যাট্রিক্স যেটা আমরা সেট করেছিলাম, কেপিআই এবং ধরেন যে এনপিভি, আইআরআর এইসব সেট করেছিলাম, সেটা আসলে অ্যাচিভ হচ্ছে কিনা সেটা এনশিওর করে দেখা। এর উপর বেস করে কিন্তু কি করবে, ওই আমাদের যারা ওনার অর্গানাইজেশনের বা যারা টপে আছে, তারা কিন্তু ডিসাইড করবে নেক্সট আমাদের কি করতে হবে এবং কোনো রিস্ক আছে কিনা, যেটার কারণে আমাদের বেনিফিটটা হয়তো মানে কম রিয়ালাইজ হবে বা হ্যাম্পার হবে। সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো, নাহলে দেখা যাবে ফুল বেনিফিট আমরা অ্যাচিভ করতে পারছি না। সেই কয়েকটা জিনিস কিন্তু থাকে হচ্ছে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে। যেহেতু একটা কন্টেন্টের গাইডলাইন করা আছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি থাকে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে। এবং এটা বললাম প্রি প্রজেক্ট ফেজ, কিন্তু প্রজেক্টের শুরুতে না, এর আগে করবো। এবার আসেন স্পিড রিভিউ। আমরা স্পিড রিভিউ নিয়ে অনেক আলোচনা করেছি অ্যাজাইল প্র্যাকটিস। আমরা যখন প্রোডাক্ট সার্ভিস তৈরি করি এবং ইনক্রিমেন্ট তৈরি করে আমরা কাস্টমারকে দিয়ে দেখাই নিই যে আসলে ঠিক আছে, এবং সেটা পটেনশিয়ালি শেপেবল হয়, রাইট? এবং আমরা কাস্টমারের ফিডব্যাক নেই এবং আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করি, এবং কয়েকটা ইমপ্লিমেন্ট নিয়ে হয়তো আমরা আরো বড় ধরনের এপিক ডেলিভারি দেবো কাস্টমারকে। সো এরপরে অ্যাজাইলের কিছু কথাবার্তা আবার দেখছি, রিলিজ ম্যানেজমেন্ট। অ্যাজাইলে কি করা হয়, আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি, তাই না? ওই ভিশন থেকে রোডম্যাপ 1 2 3, রোডম্যাপের আন্ডারে রিলিজ 1 2 3 এভাবে থাকে। তার আন্ডারে আসলে থাকে হচ্ছে আমাদের কি থাকে, রিলিজের আন্ডারে থাকে ইটারেশনস, এবং প্রতিটি ইটারেশন আমরা পটেনশিয়ালি রিলিজেবল প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। সো সেই কথাগুলো এখানে বলা আছে, মানে আমরা কত কুইক এই ভ্যালু দিতে পারি, এটা আসলে অ্যাজাইলের মেইন ফোকাস। ওকে, সো এই কথাগুলো আমরা বলেছি। আর ডিসিপ্লিন অ্যাজাইল, যেটা আসলে পিএমআই প্রমোট করছে, তাই না? অ্যাজাইল ডোমেইনে, অ্যাজাইল এরিনায় পিএমআই যেটা নিজস্ব প্রোডাক্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল। সো ডিসিপ্লিন অ্যাজাইলের হচ্ছে মার্কেটে যত অ্যাভেলেবল, আমি বলেছি যে মার্কেটে প্রায় 100 প্লাস কিন্তু ফ্রেমওয়ার্কস আছে অ্যাজাইলের, এবং বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নটা ইউজ করে। ডিসিপ্লিন অ্যাজাইল আসলে যত আছে, এটাকে বলা হচ্ছে অ্যাগনস্টিক প্রসেস। হ্যাঁ, মানে কোন ফ্রেমওয়ার্ক ফলো করে না, সেটা হচ্ছে মানে অ্যাগনস্টিক ফ্রেমওয়ার্ক। তার মানে যত ইনডিপেন্ডেন্ট একটা ফ্রেমওয়ার্ক, মার্কেটে যতগুলো ফ্রেমওয়ার্ক আছে সেগুলো থেকে সবচেয়ে বেস্ট গুলোকে কালেক্ট করে একটা নতুন
টুল কিট ক্রিয়েট করার চেষ্টা করছি পিএমআই, যেটা দিয়ে আমরা আরো বেটার অ্যাজিলিটি মেনটেন করতে পারি। এবং এটা আসলে অর্গানাইজেশন লেভেলে অ্যাজিলিটি, ডিসিপ্লিন অ্যাজাইল আমরা সব জায়গায় ইউজ করতে পারি, টিম লেভেলে ইউজ করতে পারি এবং একদম স্কেল লেভেলে ইউজ করতে পারি। কার কি মনে আছে স্কেল লেভেলের সবচেয়ে পপুলার কোডটা এখন মার্কেটে ফ্রেমওয়ার্ক হিসেবে, বা কয়টা নাম? এটা কিন্তু এনএক্স A3 তে আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। এনএক্স A3 কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এনএক্স A3 যেখানে আসলে টিম রিলেটেড ইয়াগুলো বলা আছে, যে কি আমাদের টিম রিলেটেড ফ্রেমওয়ার্ক আছে, পপুলার ফ্রেমওয়ার্কগুলো মেনশন আছে, যেমন টিম রিলেটেড কোনগুলো? স্কাম, তাই না? কানবান, এগুলো হচ্ছে সিঙ্গেল টিমের জন্য আমরা ইউজ করি। তারপরে এফডিডি, ফিচার ড্রিভেন ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেলের জন্য ইউজ করি। আর যখন আমরা মাল্টিপল টিম করি বা পুরো অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজ করি বা অর্গানাইজেশনাল অ্যাজিলিটি মেনটেন করি, তখন সবচেয়ে পপুলার কোনটা? সেফ। এটা নিয়ে কিন্তু একটা স্লাইড আমরা করেছি প্ল্যানিং এ যে টপিক ছিল না, ইন্টিগ্রেটিং প্ল্যানিং অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু সেফ এবং ডিসিপ্লিন অ্যাজাইল নিয়ে বলা ছিল। একটা বলা ছিল কি স্কাম অফ স্কাম, এসওএস, স্কাম অফ স্কাম, অথবা এটাকে বলা হয় মেটা স্কাম। সিমিলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের অ্যাজাইল ইয়াতে পিএমআই থেকে, সেটা হচ্ছে ডিএ, ডিসিপ্লিন অ্যাজাইল। ঠিক আছে, সেটা আসলে সব যেখানে বলা হচ্ছে অ্যাজাইল, লিন, ট্রেডিশনাল, এবং এটা আমরা যে কোনো প্রজেক্টে আমরা এটা ইউজ করতে পারি। সো এটা মার্কেটে আসতেছে ধীরে ধীরে, আপনারা দেখতে পারবেন। আর অনেক সার্টিফিকেশন আছে এটা রিলেটেড। সো ডিসিপ্লিন অ্যাজাইল অ্যাপ্রোচ টু সাপোর্ট ডাইনামিক ওয়ার্ক ইনক্রিমেন্ট, এবং আমরা যেটা ট্রেডিশনালি অ্যাজাইল ইউজ করা হয় এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। তার মানে প্রতিটা ইটারেশনের পরে আমরা ট্রাই করব মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য। তার মানে কিছু ফিচার মিলে এমন ক্যাপাবিলিটি যেটা কাস্টমার ইউজ করতে পারে। তো আমাদের ডিসিপ্লিন অ্যাজাইলে অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট, সেটাকে বলা হয় মিনিমাম বিজনেস ইমপ্লিমেন্ট। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ইউজ করা হয়। এটা একটা ভিডিও আছে কিনা এখানে আমি দেখবো, এই ভিডিওটা অন্য জায়গা থেকে নেওয়া আছে কিনা আমি একটু পরে দেখাবো। এমভিপি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি। পিএমআই এটাকে বলতেছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, যে আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা আসলে ভায়াবল কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা যে ইনভেস্টমেন্ট করি, যে কাজটা করি, সেটাকে বলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আর এমবিআই হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, যেটা আসলে একদম প্রোডাকশনে চলে যাবে এবং কাস্টমারের জন্য ইউজেবল, এবং কাস্টমার ইউজ করলে আমাদের বিজনেসে ইনক্রিমেন্ট হবে, মানে প্রফিট অ্যাড হবে। সেই জন্য এটাকে বলা হয়, এমবিআই কে বলা হয় হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট ফর প্রফিট। ইনভেস্টমেন্ট অফ প্রফিট হচ্ছে এমবিআই, আর ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি সেটা হচ্ছে এমভিপি। ঠিক আছে, এটা আসলে পিএমআই এর কথা, ডিসিপ্লিন অ্যাজাইল থেকে। কিন্তু ট্রেডিশনালি আমরা যারা অ্যাজাইল ফলো করে আসতেছি ডিসিপ্লিন অ্যাজাইল ছাড়া, তারা আসলে এমভিপি কেই সবচেয়ে গুরুত্ব দিই। এমভিপি মানে হচ্ছে যে প্রোডাক্টটা মানে ক্যাপেবল টু ডু সামথিং এবং অ্যাড সাম ভ্যালু টু দ্য কাস্টমার, সেটাকে আমরা বলি হচ্ছে এমভিপি। আমরা যখন দুইটাকে পাশাপাশি রাখবো, তখন এমভিপি হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, যে আসলে এটা ভায়াবল কিনা, আর এমবিআই হচ্ছে আমরা একদম রিলিজ করে কাস্টমারকে দিলাম, যেটা আমার বিজনেসে ইনক্রিমেন্ট বা প্রফিট অ্যাড করবে, সেটাকে বলা হচ্ছে এমবিআই। এবং পিএমআই আসলে এটাকে বেশি প্রমোট করার চেষ্টা করছে, এমবিআই কে মোর দ্যান এমভিপি। ওকে, সো ওটা আমি এখানে নিয়ে আসি নাই, পরে দেখি আপনাদের সময় থাকলে দেখাবো। আচ্ছা আমি দেখাই, এটা মনে আছে, দেখি আপনাদের এখানে আছে ডিটেইলস। হ্যাঁ, যেটা সাউন্ড কি শোনা যাচ্ছিল না? জি না। সাউন্ডটা দেখেন এই যে দুইটা ডিফারেন্সটা, কারণ অনেক পরীক্ষার ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে, পিএমআই বেশি জোর দিতেছে আর কি। One of the cornerstones of Agile is to release incrementally. Build a small but complete piece, release it, learn from it, pivot if needed, and then do it again.
But that's not all there is to it. What you build in each of these incremental releases depends on what your objective is. If you're trying to figure out whether a new product or service is viable, you probably should release a minimum viable product. A minimum viable product is often a prototype, where some functionality is simulated or even performed manually. The idea is to do just enough work to get something in front of potential customers and learn what they really want. Because a minimum viable product is an investment for discovery. If you're expanding or enhancing an existing product or service, you probably should release a minimum business increment. A minimum business increment is the smallest releasable chunk of value that makes sense from a business perspective. A minimum business increment is an investment for revenue. Minimum business increments offer several benefits. They add value for your customers. They help you determine if you're building the right thing. They help you figure out if you're building the right way. They give you a way to determine if what you're building is actually useful. And they enhance your ability to deliver value in the future. Minimum business increments are one of the most useful concepts in Agile, perfect for setting your Agile increment. দেখেছি। সো এখানে দেখেন যে আসলে সব অ্যাজাইলে মানে স্ক্রাম বলেন বা যত পপুলার আছে সবাই আসলে এমপিপি বলে। পিএমআই কিন্তু আসলে এমপিআই কে বেশি ফোকাস করতেছে, যেটা একদম মানে ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ। ওকে, সো এখন আমরা দেখবো যে আমাদের এখন যে আমরা যে টপিকগুলো পড়বো, কয়েকটা সিমিলার টাইপ টপিক পড়বো, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ক্যালকুলেটিং ভ্যালু। এটা আসলে যে আমি বলছিলাম এনপিভি, আরওআই, আইআরআর, সেই জিনিসগুলো এখানে আলোচনা আছে। এটা আসলে পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 এ খুবই মেনশন আছে, কোনো ডিটেল কিছু নেই। পিএমবক আগে ডিটেল ছিল না, আমরা আসলে অন্য জায়গা থেকে পড়াতাম, যেমন রিতার বই এটা খুব ডিটেল ছিল, আমরা অনেক সময় রিতার বই থেকে বা অন্য পিএমপি এক্সাম বই থেকে পড়াতাম। তো এখন এখানে আপনার প্রেজেন্টেশন স্লাইডে আসে, স্টুডেন্ট ম্যানুয়ালে বেশ ডিটেল আছে। সো আমরা যখন আসলে প্রজেক্টটা ভায়াবল কিনা, তখন আসলে ভায়াবিলিটি এনশিওর করার জন্য কি করি, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল করি। তো সেটা তো মেইন, ওটা যদি কোনো ফাইন্যান্সিয়ালি ভায়াবল না হয়, তাই তো আসলে আমরা করার পারমিশন পাবো না, অর্গানাইজেশন ইনভেস্ট করবে না, বা আমাদের ডোনার বা যারা প্রজেক্টে ফান্ড করছে তারা কিন্তু টাকা দিবে না দিস কনসেপ্ট। সো যে টেকনিকটা আমরা প্রথমে সবার আগে করতে পারি সবচেয়ে সিম্পল, সেটা হচ্ছে বেনিফিটস কস্ট অ্যানালাইসিস। তার মানে কি, সিম্পলি প্রজেক্টটা কি পরিমাণ বেনিফিট দিবে, উপরে বেনিফিট, নিচে করতে কত টাকা লাগবে, এই রেশিওটা যদি গ্রেটার দ্যান 1 হয়, পজিটিভ হয়, তাহলে আসলে মানে গ্রেটার দ্যান 1 হয় তাহলে গুড, এটা আমাদের জন্য ভায়াবল হতে পারে। আর যদি আমরা কম্পেয়ার করি দুইটা প্রজেক্টের মধ্যে, তাহলে যে প্রজেক্টের বেনিফিট কস্ট অ্যানালাইসিস বা রেশিও সবচেয়ে বেশি হবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করব। সো আমাদের কিন্তু কোনো ম্যাথমেটিক্স বা ফর্মুলা জানতে হবে না, কারণ প্রতিটা ডায়াগ্রামে কিন্তু ফর্মুলা আছে, যেমন আইআরআর, তারপর হচ্ছে এনপিভি ফর্মুলা আছে, এটা জানার দরকার নেই আমাদের। কিন্তু আমাদের শুধু জানতে হবে যে আসলে এটা কি মিন করে, এবং অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এটা কোনটা আমার জন্য ভালো আর কি। আমার কি বেনিফিট কস্ট রেশিওটা বেটার হলে ভালো, নাকি লো হলে ভালো। যেমন পেব্যাক পিরিয়ড মানে কত কুইকলি আমরা ব্রেক ইভেনে পৌঁছতে পারি, বা আমি যেটা ইনভেস্ট করেছি সেটা ফেরত পাবো, খরচের সমান হবে আমাদের, কি রেভিনিউ সমান হবে, সেটা আমরা বলি পেব্যাক পিরিয়ড, কত টাইমের মধ্যে হবে। তাহলে পেব্যাক পিরিয়ড বেশি হলে ভালো না কম হলে ভালো? পেব্যাক পিরিয়ড কম হলে ভালো। কম হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, যত দ্রুত আমরা আমাদের খরচটা তুলে আনতে পারবো ততই আসলে বেটার। সো এই ডিসিশনগুলো আপনাকে বুঝতে হবে, কিন্তু ফর্মুলা দরকার নেই যে কিভাবে আসলে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করা হয়, এত বছরে কি হবে, এই দরকার নেই। এটা আসলে আপনার জন্য আলাদা টিম আছে, ফাইন্যান্স লোকজন আছে, অ্যাকাউন্টসের লোকজন আছে, তারপর যারা বিজনেস কেস নিয়ে অ্যানালাইসিস করে, আলাদা বড় বড় অর্গানাইজেশন বিজনেস অ্যানালিস্ট টিম, যারা আসলে বিজনেস কেস নিয়ে সারা বছর কাজ করে, তারা অনেক এক্সপার্ট, তারা এসব আপনাকে হেল্প করবে। কিন্তু আপনাকে অন্তত বুঝতে হবে যে আসলে কোনটা দিয়ে কি মিন করে, এবং কোনটা আসলে প্রেফার্ড এবং কোনটা নট প্রেফার্ড। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সিমিলারলি আমরা যেটা ইনভেস্ট করলাম তার এগেইনস্টে আমরা কি পরিমাণ রিটার্ন পাচ্ছি, সো এটাও আমরা ইউজ করি যখন ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল করি। আর সবচেয়ে বেশি যে দুইটা ইউজ হয় সেটা আমরা সামনে আলোচনা করছি। একটা হচ্ছে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, সেটা আসলে বেসড অন প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন থেকে। তার মানে আমরা জানি যে আজকের 1 টাকা কি হবে, আগামী দিনের 1 টাকা কিন্তু সমান না।
আজকে 1 টাকায় যে জিনিস আপনি কিনতে পারবেন 1 বছর পরে 1 টাকায় সেটা কিন্তু আমরা কিনতে পারবো। ফলে আমার ইনভেস্টমেন্টটা আসলে কোন একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট একটা বছরের প্রথমেই সব শেষ হয়ে যায় না। যদি 5 বছরের প্রজেক্ট হয় দেখা যাবে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা ইয়ারলি আপনি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে 5 বছর ধরে আপনার খরচ হচ্ছে এবং আপনি তারপরে বা কিছু কিছু জায়গায় হয়তো আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে কিছু প্রফিট পাওয়া শুরু করবেন। সো এটা কিন্তু সবগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে এসে দেখতে হবে যে আসলে আমি কি আসলে খরচ বেশি হচ্ছে নাকি প্রফিট বেশি হচ্ছে এবং দুইটার মধ্যে আসলে রিলেশনটা কি। যদি আমাদের বেনিফিটের চেয়ে খরচ বেশি হয়ে যায় তাহলে তো সেটা ভালো হবে না। সো ওটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু, যে আমরা আসলে বেনিফিট থেকে বিয়োগ করি সব খরচগুলোকে। 5 বছরের কিউমুলেটিভ খরচ, 5 বছরের কিউমুলেটিভ বেনিফিট করে আমরা দেখার চেষ্টা করি আমাদের প্রজেক্টটা ভায়াবল কিনা, নেট প্রেজেন্ট ভ্যালু। এবং সেটা ক্যালকুলেট করতে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাটা আমরা ইউজ করি। ফর্মুলাটা হচ্ছে এইটা, আপনার এটা থেকে কোনো অঙ্ক আসবে না যে আপনাকে বলবে না যে ফিউচার ভ্যালু এটা, হ্যাঁ 100 টাকা আপনার প্ল্যান ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বের করে, এরকম পরীক্ষা আসবে না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই ফর্মুলা দিয়ে আসলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করি। সো সবগুলোকে আমরা আসলে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতেছি, 5 বছরের ইনভেস্টমেন্টটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতেছি। সো এখানে দেখেন বলা হয়েছে যে ফিউচার ভ্যালু হচ্ছে $3000। আমরা বুঝতেই পারছি যে সেটা কিন্তু আজকের 3000 টাকা না, কিন্তু নিশ্চয়ই আজকে কম টাকা, যেটা পরের বছর টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে ওটা বেড়ে 3000 হয়েছে। সেটা কত, এখানে ফর্মুলা যদি আমরা বসে 3 বছর 8% ইন্টারেস্ট রেটে বছর হচ্ছে 3, তাহলে কত পাচ্ছি আমরা এই ফর্মুলা ইউজ করে পাচ্ছি হচ্ছে 2381 টাকা। তার মানে এই টাকাটাই আমাদের 3 বছর কিন্তু হবে হচ্ছে 3000 টাকা। সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা যেটা বের করি সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা টোটাল বেনিফিটটা অল ক্যাশ, এখানে একটু ডেফিনেশনটাতে একটু ভুল আছে, কারণ আপনি ইন্টারনেটে বা যেখানে সার্চ দেন না কোনো এনপিভি ডেফিনেশনটা হচ্ছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লো মাইনাস হচ্ছে কস্ট আউটফ্লো। কিন্তু সামহাউ পিএমআই এটা কেন ভুল করছে আমি জানি না। সো এটা আপনি একটু কারেক্ট করে নেবেন, এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো মাইনাস হচ্ছে ক্যাশ আউটফ্লো, সেটাকে আমরা বলি নেট প্রেজেন্ট ভ্যালু। সো তাহলে কি হবে, যে প্রজেক্টে আসলে পজিটিভ হবে সেই প্রজেক্ট আমাদের জন্য ভায়াবল। আর যদি 2-3টা প্রজেক্ট আমরা কম্পেয়ার করি তাহলে যেটা নেট প্রেজেন্ট ভ্যালু বেশি হবে সেটা আমরা আসলে অ্যাকসেপ্ট করি। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটা আসলে আমি নিজে এখানে অ্যাড করছি। সেটা হচ্ছে দেখেন একটা কিভাবে আসলে নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করা হয় একটু দেখানোর চেষ্টা করছিলাম। যে আমাদের একটা প্রজেক্ট হাতে নিয়েছি আমরা, যেটা 3 বছরের একটা প্রজেক্ট, এবং সেখানে প্রথম বছরে আমাদের কোনো রেভিনিউ নাই, ফলে এটার কোনো প্রেজেন্ট ভ্যালু নাই, জিরো। কিন্তু প্রথম বছরে আমাদের কস্ট হয়েছে সে $200, এবং সেটার প্রেজেন্ট ভ্যালু যেহেতু প্রথম ইয়ার, সো এটা 10% ইন্টারেস্ট রেটে $200 হবে, যেটা আর এর মান 1, আর এর মান 0। আচ্ছা, এরপরে পরের বছরে কি হবে, আমাদের ইনকাম হচ্ছে 50, আমরা মানে জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি আর কি, তাহলে সেটার প্রেজেন্ট ভ্যালু $45, আর কস্ট আরো $100 আমরা খরচ করেছি, যেটার প্রেজেন্ট ভ্যালু আসলে $91। পরের বছরে কি হচ্ছে, $100 আমাদের বেনিফিট হয়েছে, যেটার প্রেজেন্ট ভ্যালু $83, কোনো ইনভেস্টমেন্ট খরচ হয়নি। এবং লাস্টের চতুর্থতম বছরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে $300 আমাদের ইনকাম হয়েছে, রেভিনিউ এসেছে, যেটা প্রেজেন্ট ভ্যালু $225, আর কোনো আলাদা ইনভেস্টমেন্ট হয়নি। তাহলে কিভাবে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করি, সব ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। তাহলে এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো $291, আর এটা যোগ করলে পাচ্ছি অল ক্যাশ ইনফ্লো 353। তো 353 থেকে যদি আমরা অল ক্যাশ আউটফ্লো বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি, পজিটিভ $62। দ্যাট মিনস এই প্রজেক্টটা আমাদের জন্য ভায়াবল, ঠিক আছে, যেটা পজিটিভ এনপিভি আসছে। নেগেটিভ হলে তো আমরা এটা অ্যাকসেপ্ট করতাম না, কারণ খরচ বেশি। আর আরেকটা জিনিস এখান থেকে পাওয়া হচ্ছে যে আমাদের যদি কোনো একটা প্রজেক্ট, দুইটা প্রজেক্টকে আমরা কম্পেয়ার করি, প্রজেক্ট এ এবং বি, তাহলে যেটার 62 একটা পেয়েছি এনপিভি, একটা পেলাম ধরেন 42, তাহলে কোনটা নেব আমরা, যেটা এনপিভির অ্যামাউন্ট বেশি হবে সেটা আসলে আমরা অ্যাকসেপ্ট করব যখন আমাদেরকে কম্পেয়ার করতে বলা হবে। আর আরেকটা, হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। যে আমি একটু লিভ করছি, আমার অফিসে একটা মিটিং আছে 5টায়, ও আচ্ছা শেষ করতে পারলে আবার আমি আচ্ছা, ঠিক আছে, ওকে।
আচ্ছা আসেন, এখন আমরা দেখতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। এনপিভি যেমন খুবই বেশি ইউজ হয়, সিমিলারলি এনপিভি আইআরআর সবই কিন্তু ইউজ করা হয়, এবং বেশিরভাগ প্রজেক্টে কিন্তু একটা ইউজ করা হয় না যে শুধু এনপিভি। অনেক প্রজেক্টে পেব্যাক পিরিয়ড, ব্রেক ইভেন পিরিয়ড, তারপর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এনপিভি সবই ইউজ করা হয়। সো আইআরআর মানে আমরা এটা শুধু বোঝার চেষ্টা করি, আইআরআর মানে হচ্ছে আমরা কোনো ব্যাংকে যদি আমরা কি কোন ইনভেস্টমেন্ট করি, টাকা রাখি ফিক্সড ডিপোজিট, তাহলে যেটা দুইটা ব্যাংকের মধ্যে ধরেন আমরা চয়েস করার চেষ্টা করছি যে কোন ব্যাংকে আমরা ফিক্সড ডিপোজিট রাখবো। একটা ব্যাংকে আমাকে ইন্টারেস্ট দিবে 5%, আর একটাতে দিবে 7%, তাহলে কোনটা আমাদের জন্য বেটার? ইন্টারেস্ট কোনটা আমাদের করা উচিত? যেটা 7%, কারণ এটার রেট অফ রিটার্নটা বেশি। সিমিলারলি যে প্রজেক্টটার আইআরআর এর ফর্মুলা আছে সেটা আমাদের জানার দরকার নাই। আইআরআর এর ফর্মুলাতে ক্যালকুলেট করে যদি দেখা যায় কোন একটা প্রজেক্টের দুইটা প্রজেক্ট এ এবং বি, তার মধ্যে যদি আমাকে সিলেক্ট করতে বলা হয় যে কোনটা আমি সিলেক্ট করবো, তাহলে দেখবো কোনটা আইআরআর বেশি। একটা আইআরআর 12%, একটা 15%, তাহলে উইল গো ফর 50% প্রজেক্ট। ঠিক আছে, এটা আবার ডুপ্লিকেট হচ্ছে যেটা আমরা আগে আলোচনা করে ফেলেছি। সো আমরা মনে হয় আরেকটু এই চ্যাপ্টারটা বাকি আছে আমাদের, যদি 5টা বেঁচে গেল, আমরা একটু ব্রেকে যাই, 5 মিনিটসের ব্রেক করে ব্রেক থেকে এসে তারপর আমরা বাকিটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। ঠিক আছে, 5 মিনিটের ব্রেকে যাচ্ছি। সবাই চলে আসছে? 5 মিনিটস শেষ। সবাই কি আছে নাকি শুরু করব? জি ভাই। সো আমরা যে টপিক দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এনপিএস, নেট প্রমোটার স্কোর। এটা একটা নতুন টপিক, পিএমবকে আসলে আগে কখনো ছিল না। সো এই টপিকটা থেকে পরীক্ষা আমার মনে হয় একটা প্রশ্ন আসতে পারে, নেট প্রমোটার স্কোর। এটার জন্য আমি স্টুডেন্ট ম্যানুয়ালে যাই, স্টুডেন্ট ম্যানুয়ালে স্টুডেন্ট ম্যানুয়ালে বেশ ডিটেল আছে, এই যে এখানে আছে নেট প্রমোটার স্কোর। আচ্ছা, সো নেট প্রমোটার স্কোর ব্যাপারটা কি আসলে? মানে প্রমোটার শব্দটা দেখে বোঝা যাচ্ছে যে আমার সার্ভিস বা প্রোডাক্ট আপনার কাস্টমার, তার ফ্রেন্ডস, ফ্যামিলি বা তার কমিউনিটির মধ্যে প্রমোট করতে চাই কি, সেটা আমরা যে স্কোর দিয়ে মেজার করি সেটাকে বলে নেট প্রমোটার স্কোর। তো যদি কেউ হ্যাপি থাকে আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, তাহলে কি হবে? সে তার ফ্রেন্ডস, ফ্যামিলিতে বা তার কমিউনিটির মধ্যে এটাকে কিন্তু প্রমোট করতে চাবে। আর যদি আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সে আনহ্যাপি হয়, তাহলে কিন্তু সে কখনোই তার ফ্রেন্ডস, ফ্যামিলিকে সেটা কিন্তু প্রমোট করবে না। সো এটা আমরা মেজার করি আসলে খুবই সহজ ভাবে। এটা প্রায় মানে ওয়ার্ল্ডের যে আমরা বলি না 500 কোম্পানিজ, টপ 500 কোম্পানিজ, তারা সবাই কিন্তু এটা ইউজ করে। এবং এটা শুধু মানে আপনার প্রোডাক্ট সার্ভিস কিরকম সেটা মেজার করার জন্য না, স্পেশালি এটা ইউজ হয় মানে কাস্টমারের আপনার ব্র্যান্ড ভ্যালু এবং লয়ালিটি মেজার করার জন্য। এর সাথে এটা আমরা অর্গানাইজেশনের ভিতরে এমপ্লয়ীদেরও লয়ালিটি মেজার করার জন্য ইউজ করতে পারি, বা আমার এমপ্লয়ীরা হ্যাপি কিনা সেটা কিন্তু অনেক সময় এনপিএস দিয়ে ক্যালকুলেট করা হয়। এবং যে সমস্ত অর্গানাইজেশন সার্ভিস দেয়, যেমন নট ফর প্রফিট অর্গানাইজেশন বা যারা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, তারা কিন্তু তাদের মেম্বাররা এই যে মেম্বার ফি নিচ্ছি বা ভলান্টারি কাজ করতেছে, তারা আসলে হ্যাপি কিনা আমাদের সাথে কাজ করে, সেটা মেজার করার জন্য আমরা অনেক সময় নেট প্রমোটার স্কোরটা ইউজ করি। সো এই নেট প্রমোটার স্কোরের ভ্যালুটা -100 থেকে +100 হতে পারে। +100 মানে হচ্ছে সবচেয়ে ভালো, আর -100 মানে হচ্ছে সবচেয়ে খারাপ। সো আচ্ছা, তাহলে এটা দেখেন, এটা আমরা এখানে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এটা আসলে ব্যাপারটা কি, আমরা একটা প্রশ্ন করি কাস্টমারকে, প্রশ্ন একটাই যে তুমি কি আমার প্রোডাক্ট বা সার্ভিসটা অন্যদেরকে প্রমোট করবা কি, এবং সেটার ফিডব্যাক নেওয়া হয় একটা স্কেলে।
স্কেলটা হচ্ছে এরকম 0 থেকে 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 7 8 9 10। এখানে কয়টা পয়েন্ট আছে 0 থেকে 10? 0 থেকে 10 কয়টা পয়েন্ট? 11টা, তাই না? এই 0 থেকে 6 আমরা যখন প্রশ্নটা করলাম কাস্টমারের কাছে যে তুমি কি আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা প্রমোট করবা কারো কাছে, স্পেশাল কনফারেন্স সেন্টারের কাছে, তো কাস্টমার যদি 0 থেকে, সে নাম্বার দিবে এর মধ্যে 0 থেকে 10-এর মধ্যে। এখন 0 থেকে 6-এর মধ্যে যারা দিবে তাদেরকে বলা হয় ডিট্রাক্টরস। শব্দটি মনে রাখি, ডিট্রাক্টরস, পরীক্ষায় কিন্তু আসতে পারে ডিট্রাক্টরস। আর যারা 9 থেকে 10-এর মধ্যে আপনাকে মার্ক দিবে তাদেরকে বলা হয় হচ্ছে কি, নামটা আমি বোধহয় ভুলে গেছি, একটু দেখে নিই, প্রমোটার্স। তারা আসলে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে চায়, যারা 9 থেকে 10-এর মধ্যে দিবে। আর যারা 7 থেকে 8 তাদেরকে বলা হয় প্যাসিভস। দেখেন সবগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রমোটার হচ্ছে যারা ভেরি স্যাটিসফাইড, তারা আসলে আপনার প্রোডাক্টটা যেখানে পারবে প্রমোট করবে। আর যারা ডিট্রাক্টরস তারা আসলে would be very willing to work with another provider, সে আসলে আপনার সাথে হ্যাপি না, সে যদি অন্য কোনো প্রোভাইডার পায় সেম প্রোডাক্ট বা সার্ভিসের, সে সেখানে চলে যাবে। আর যারা প্যাসিভ 7 থেকে 8-এর মধ্যে আপনাকে পয়েন্ট দিয়েছে, তারা সামহাউ স্যাটিসফাইড, আর যদি কোনো একটা কম্পিটিটিভ অফারিংস পায় সে কিন্তু কি হবে, চলে যাবে কিন্তু। তার মানে এখানে আমাদের দরকার প্রমোটার, তাই না? সো এই ডেফিনিশনগুলো একটু দেখবো আমরা, স্টুডেন্ট ম্যানুয়ালে খুব সুন্দর আছে। এখন দেখেন এটা একটা ফর্মুলাও আছে যে কিভাবে আসলে আমরা এটা বের করতে পারি। সেই ফর্মুলাটা আমি দেখাচ্ছি নেক্সট পেজে। ফর্মুলার আসলে একটা ভেরিয়েন্সও আছে। সো সিম্পল যেটা স্টুডেন্ট ম্যানুয়াল আছে সেটা হচ্ছে এটা, এনপিএস ইকুয়াল টু পার্সেন্টেজ অফ প্রমোটার্স মাইনাস পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস। তার মানে হচ্ছে আপনি ধরেন 200 জনের লোককে সার্ভে করছেন, 200 জনকে সার্ভে করছেন, সার্ভে করে 120 জন লোক, হ্যাঁ 120 জন লোক আপনাকে 9 থেকে 10-এর মধ্যে ভোট দিছে, 9 থেকে 10, ঠিক আছে? আর 60 জন লোক দিয়েছে আপনাকে 0 থেকে 6-এর মধ্যে ভোট দিয়েছে। আর বাকি যে 20 জন আছে না, 20 জন দিয়েছে আসলে 7 থেকে 8। তার মানে কি, এরা হচ্ছে আপনার প্যাসিভস। এখন সূত্রের মধ্যে ফর্মুলায় কিন্তু প্যাসিভস কে কাউন্ট করা হয় নাই, খেয়াল করেছেন? প্যাসিভ মানে এখানে কিন্তু নাই, পার্সেন্টেজ অফ প্রমোটার্স মাইনাস পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস। তাহলে আমাদের এইখানে কি হবে দেখেন, আমরা যদি হিসাব করি তাহলে পার্সেন্টেজ অফ প্রমোটার 200-এর মধ্যে 120 জন, এই 200-এর মধ্যে কিন্তু প্যাসিভ এখন চলে আসছে। সো 200 কে যদি 120 দিয়ে ভাগ দিয়ে কত হয়, তার মানে 120 200 এর পার্সেন্টেজ এটা কত, তাহলে 60%, তাই না? এটা হচ্ছে 60% বোঝাচ্ছে। আর এদিকে কি হবে, মাইনাস পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস। ডিট্রাক্টরস কজন ছিল, এদের 60 জন, তার মানে 60 ডিভাইডেড বাই 200 ইনটু 100, আমি আর 100টা এখানে লিখি নাই, ইনটু 100 আর কি পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 60% আর এটা কত 30%, সমান সমান কত পাচ্ছি, পজিটিভ 30। তার মানে আমাদের এনপিএস স্কোর হচ্ছে +30। যদিও পার্সেন্টেজ দিয়ে আমরা ক্যালকুলেশন করি, এটা আসলে এনপিএস টাকে প্রেজেন্ট করা হয় জাস্ট নাম্বার দিয়ে, এবং আমাদের জন্য এটা কিন্তু ভালো স্কোর। মানে বেশিরভাগ অর্গানাইজেশনের এনপিএস এর মান যেটা, সেটা আসলে যখন 30-এর কাছাকাছি থাকে বা 28-এর কাছাকাছি থাকে, এটা আসলে অনেক ভালো একটা স্কোর। যদি পজিটিভ 100 মানে কি, যেখানে সবাই আপনার প্রমোটার্স, আর -100 মানে কি, সবাই আপনার ডিট্রাক্টরস, সেসব ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পুরো নেগেটিভ 100 আসবে। সো আমরা একটা মনে রাখি, পরীক্ষা কিন্তু এটা আসতে পারে। এবং এই যে আমি আরো একটু এডিশনাল কিছু ফিগার এখানে অ্যাড করেছি, আপনাদের সাথে শেয়ার করব, যে যেভাবে স্কেলটা ইউজ করা হয়, একটাই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং আমরা ফর্মুলাটাকে একটু এইভাবে লিখতে পারি। একই ফর্মুলা একটু এই যে এইভাবে কিন্তু লেখা যায়, নাম্বার অফ প্রমোটার্স মাইনাস নাম্বারস অফ ডিট্রাক্টরস, টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস, সার্ভেতে যারা পার্টিসিপেট করেছিল, ইনটু 100। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এনপিএস। এটা আমি
ওয়েবের একটা অ্যাড্রেস দিয়েছি, ওখানে একটা দেখবেন ক্যালকুলেটর আছে, সেখানে আপনি বিভিন্ন নাম্বার বসে ক্যালকুলেট করে একটু দেখতে পারেন যে আপনার কনসেপ্টটা ঠিক আছে। অলরাইট, আর ইউটিউব আমার চ্যানেলেও একটা ভিডিও বানানো আছে, দুইটা ভিডিও আছে এনপিএস নিয়ে। একটা হচ্ছে এনপিএস এর কনসেপ্টটা বোঝানোর জন্য, আর একটা হচ্ছে এনপিএস এর কিছু প্রশ্ন আছে ভিডিও। আচ্ছা, আর একটা টেকনিক আমরা ইউজ করি, সেটা হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং, এবি টেস্টিং এটা আসলে একটা মার্কেটিং টুল। তার মানে আমরা একই প্রোডাক্ট কাস্টমারকে দিচ্ছি, কিন্তু হয়তো একটা ফিচার চেঞ্জ করি এবং দিয়ে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতেছি যে কাস্টমার আসলে কোনটাকে বেশি অ্যাকসেপ্ট করতেছে, হ্যাঁ কোনটার ব্যাপারে কাস্টমার মানে কতটুকু পছন্দ করছে। সো কখনো হয়তো একটা ভেরিয়েবল চেঞ্জ করলাম, করে দিলাম, এরপর আবার আরেকটা ভেরিয়েবল চেঞ্জ করে আমরা কাস্টমারের ফিডব্যাকটা কি বা কাস্টমার কিরকম অ্যাকসেপ্ট করতেছে সেটা আমরা আইডেন্টিফাই করি, সেটাকে বলে এবি টেস্টিং। মার্কেটিং এ খুবই ইউজ হয়। মার্কেটিং এ যখন আমরা ক্যাম্পেইন চালাই, তখন আসলে একই টাইপের ক্যাম্পেইন, একটাই সার্ভিস বা একটাই প্রোডাক্ট, ক্যাম্পেইন আমরা বিভিন্ন ভাবে চালাই এবং দেখতে চাই যে কোন ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি আসলে কাস্টমার পিক করতেছে, সেটা বলা হয় এবি টেস্টিং। আচ্ছা, মন্টে কার্লো সিমুলেশন ইউজ করতে পারি, আমরা কিন্তু বিজনেস ভ্যালু নিয়ে কথা বলতেছি। সো মন্টে কার্লো সিমুলেশন আমরা ইউজ করি যে আমাদের আসলে কোনটা আমাদের জন্য বেস্ট, যেখানে আমরা অনেক ডেটা ইউজ নিয়ে আমরা সিমুলেশন করে দেখতে পারি যে সবচেয়ে বেস্ট অপশনটা আমাদের জন্য কি, সেটা হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন। এবং এখানে আসলে অনেক ডাটা নেওয়া হয়, প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট দেখে আমরা ইউজ করি। ফাইন্যান্সে এটা কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর জন্য আমরা আলোচনা করতেছি। এখানে প্রজেক্টের কোন প্রজেক্টে আমরা ইনভেস্ট করব, এই সবগুলো যে আলোচনা করলাম, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল এবং এই এখন পর্যন্ত যা সবই কিন্তু আসলে আমাদের ক্যাপিটাল বাজেটিং। প্রজেক্টের বাজেটটা কোথা থেকে আসে? আমরা মেনলি এটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। আমি ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট করব সেটার বাজেটিংটা কিরকম হবে। সো মন্টে কার্লো সিমুলেশন কিন্তু ফাইন্যান্সে খুবই ইউজ হয়, যে আসলে কোনটা আমার জন্য বেস্ট সলিউশন। বিভিন্ন প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট দেখে থেকে অ্যানালাইসিস করে বের করা হয়। এটা এক্সেলও করা যায় বা যে কোনো সফটওয়্যার ইউজ করতে হবে, তাহলে আপনি মন্টে কার্লো সিমুলেশন করতে পারেন। আসলে মন্টে কার্লো সিমুলেশন কিভাবে করা হয় সেটা জানার দরকার নেই, আমরা দরকার হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আমরা মন্টে কার্লো সিমুলেশন ইউজ করতে পারি এবং নানান মানে অনেক ডাটা নিয়ে, থাউজেন্ডস অফ ডাটা নিয়ে এবং প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস করে করে আমরা বের করি কোনটা আমাদের জন্য বেস্ট অপশন। এই মন্টে কার্লো সিমুলেশন পিএমবকে কিন্তু চ্যাপ্টার নম্বর কোথায় ছিল? 11 নম্বর চ্যাপ্টারে আছে, রিস্ক চ্যাপ্টারে। আমরা যখন রিস্ক দিয়ে ম্যানেজ করি, রিস্ক ম্যানেজমেন্ট, সেটার কিন্তু একটা প্রসেস ছিল কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস, সেখানে কিন্তু আমরা মন্টে কার্লো সিমুলেশন ইউজ করে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট বের করতে পারি যে কোন কোন রিস্কগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইমপ্যাক্টফুল বা প্রবাবিলিটি সবচেয়ে বেশি আছে, সেটার জন্য আমরা মন্টে কার্লো সিমুলেশন সেখানে ইউজ করতে পারি কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিসে। এইটা আসলে মেনশন যেমন এখানে আছে, দেখবেন যে রিস্ক চ্যাপ্টারে একটু আলোচনা আছে। সো ক্যাপিটাল বাজেটিং এ আমরা এটা ইউজ করতে পারি, আবার আমরা ইউজ করতে পারি হচ্ছে যখন আমরা রিস্কের অ্যানালাইসিস করি, কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। সো এটা আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন টুল, যেটা গ্লোবালি খুবই পপুলার একটা টুল, ইউজ হয় গ্লোবালি, বিভিন্ন জায়গায় ইউজ হয়। আমরা সিমুলেশন আরেকটা টুল ইউজ করতে পারি, সিমুলেশন করে। হ্যাঁ, সিমুলেশন করে মানে কি? আমরা হয়তো যে আমরা আজকাল ইয়া করি না, সিমুলেট করি, যে আমাদের বাড়ি বানাচ্ছি, একদম আমরা কিন্তু ভিডিও করে দেখাচ্ছি যে ডাইনিং রুমটা কিরকম হবে, বসার রুমটা কিরকম হবে, এবং সেখানে মানুষকে বসায় বা হেঁটে হেঁটেও কিন্তু আমরা দেখাচ্ছি। বা পদ্মা ব্রিজের যে সিমুলেশন দেখি না আমরা, যে গাড়ি চলতেছে, ইয়া চলতেছে, এগুলো হচ্ছে সিমুলেশন। সিমুলেশন ইউজ করে কিন্তু আমরা দেখতে পারি যে আসলে এই প্রোডাক্টটা আমাদের জন্য ভায়াবল কিনা বা আমাদের সমস্ত এক্সপেকটেশন মিট করছে কিনা। এবং আমরা কিন্তু রিস্কের সময় সিমুলেশনটা ইউজ করতে পারি, এবং যে ক্যাপিটাল বাজেট যখন অ্যানালাইসিস করতেছি তখন আমরা সিমুলেশন ইউজ করতে পারি। আর একটা টেকনিক ইউজ করা হয় ডিসিশন ট্রি অ্যানালাইসিস। এই আলোচনাটাও আসলে আগে ছিল রিস্ক চ্যাপ্টার, পিএমবকে চ্যাপ্টার নাম্বার 11 রিস্ক চ্যাপ্টার, ডিসিশন ট্রি অ্যানালাইসিস। এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা গ্রাফিক্যালি অ্যানালাইসিস করা ট্রি ইউজ করে, ঠিক আছে? সো লেটস সি এটা কিভাবে করা হয়। একটা ম্যাথমেটিক্স আছে, তাইলে আমরা ইজিলি বুঝতে পারবো। এবং এখানে এখানে নাই, স্টুডেন্ট মেনুয়াল থেকে আমি আপনাদের করাচ্ছি, এখানে প্রেজেন্টেশন স্লাইডে নাই।
আমাদেরকে মনে আছে আমরা যখন রিস্কের অ্যানালাইসিস করতেছিলাম সেখানে একটা জিনিস শিখেছিলাম এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, ইএমভি, আনভ্যালু ম্যানেজমেন্ট না, কিন্তু এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, এটা ইকুয়াল টু হচ্ছে পি ইনটু আই, প্রবাবিলিটি এবং ইমপ্যাক্টের গুণফলকে আমরা বলি ইএমভি। এবং প্রতিটা রিস্কের প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট আমরা গুণ করে আসলে ইএমভি বের করেছিলাম। এটাকে আরেকটা বলা হয় ই ডলার ভি, মানে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। সো এটা সিঙ্গেল একটা রিস্কের জন্য আমরা পিআই বের করি, আর সবগুলোকে যোগ করে আমরা টোটাল ইএমভি বের করি। সো এটা আমরা ক্যাপিটাল বাজেটিংয়ে ইউজ করতে পারি। কিভাবে? আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে দেখেন দুইটা এক্সাম্পল আছে, আমি আপনাদের একটা দেখাই দিচ্ছি, বাকি আরেকটা আপনারা নিজেরা করে একটু দেখবেন। এই যে এখানে একটা আছে, এই যে এখানে আমি অ্যাক্টিভিটিটা দেখাচ্ছি না, আমি এইটা দেখাচ্ছি। দেখেন এখানে একটা সিনারিও বলা আছে, দেখেন ট্রি, এটাকে বলে ডিসিশন ট্রি অ্যানালাইসিস। কেন ডিসিশন ট্রি? পিএমবকে খুব সুন্দর আছে, পিএমবকে 11 নম্বর চ্যাপ্টার আছে, রিস্ক চ্যাপ্টারে ডিসিশন ট্রি অ্যানালাইসিস। ওখানে একটা আরো ডিটেইল একটা এক্সাম্পল আছে, তো সেটা পড়লে আরো ডিটেইল হবে এবং আপনাদের কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হবে। সো এখানে দেখেন আমরা একটা মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট একটা ডিসিশন নিতে যাচ্ছি যে আমরা কোন একটা বয়লার আমাদের পাওয়ার প্ল্যান্টের জন্য কিনবো, পারচেজ বয়লার ফর পাওয়ার প্ল্যান্ট, এটা আমাদের ডিসিশন নিতে হবে। এটার জন্য আমরা ডিসিশন ট্রি অ্যানালাইসিস ইউজ করতেছি। এটা ট্রির মতো, এই জন্য এটাকে বলে ডিসিশন ট্রি। কি ডিসিশন নিতে হবে? আমরা ভেন্ডর এর কাছ থেকে কিনবো নাকি বির কাছ থেকে নাকি সি এর কাছ থেকে কিনবো। ভেন্ডর যে প্রপোজাল পাঠিয়েছে আমাদেরকে, সেখানে দেখেছি যে ভেন্ডরের বাজেট হচ্ছে 100K, ভেন্ডর বি এর 120, আর ভেন্ডর সি হচ্ছে 90। এখন আমরা আগের এক্সপেরিয়েন্স থেকে এই সব ডাটাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আমি আপনাদের বলতেছি এই পেজে এখানে সব ডাটাগুলো দেওয়া আছে, আমি যে কথাগুলো বলছি এখানে সব ডাটা দেওয়া আছে, পরে আপনারা ইন্টারপ্রেট করে নিন, আমি আপনাদের বলছি দেখি। সো হিস্টোরিক্যাল ডেটা থেকে পাওয়া যায় আপনি এর আগে 3টা ভেন্ডরের সাথে কাজ করেছেন। পাওয়া যায় যে প্রথম যে ভেন্ডরটা দেখছি আমরা, সে আসলে টাইমলি আমার এই বয়লারটা ডেলিভারি দেওয়ার চান্স হচ্ছে 60%। তার মানে কি, বেস্ট কেস হচ্ছে 60% চান্স আছে যে সে টাইমলি আমাকে ডেলিভারি দিতে পারবে, আর 40% হচ্ছে ওয়ার্স্ট কেস, তার মানে টাইমলি সে ডেলিভারি দিতে পারবে না। আর পরের ভেন্ডরের জন্য বেস্ট কেস হচ্ছে 40% চান্স আছে টাইমের মধ্যে দিতে পারবে, 60% চান্স হচ্ছে সে পারবে না। আর থার্ড এর জন্য আসলে 70% চান্স আছে, আর ওয়ার্স্ট কেস সিনারিওতে হচ্ছে 30%। ঠিক আছে? তাহলে এই অবস্থার উপরে যদি আমাদেরকে বলা হয় যে আমরা কোনটা ডিসিশন নেব, তো এখানে দেখেন আবার বলা আছে কিন্তু প্রতিটা নোডে বলা আছে, এগুলোকে বলা হয় চান্স নোড, এগুলোকে বলা হয় চান্স নোড। কোন চান্সটা আমরা নেব, সব চান্সগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। আমরা ইউজ করব পি এবং আই। সেখানে কি দেখতেছি যে চান্স আছে 60%, এবং যদি আমরা টাইমলি পাই তাহলে আমাদের মার্কেটে যে আমি রেভিনিউ পাবো বা প্রফিট পাবো সেটা হচ্ছে 200K। তাহলে কি হবে দেখেন, আমরা পি এবং আই ক্যালকুলেট করছি, প্রবাবিলিটি হচ্ছে 0.6 এবং ইমপ্যাক্ট হচ্ছে পজিটিভ 200, তাহলে এটা গুণ করে পাচ্ছি 120K। আর এটা যদি না হয়, ঘটনাটা যদি পোস্ট কেস সিনারিও ঘটে, তাহলে আমাদের মার্কেটে হয়তো আমাদের যে ইয়াটা হবে সেটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট, সেটা হচ্ছে -50K। এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি 20K। এখন এই দুইটাকে যদি যোগ করি নোডে টোটাল ইএমবি যদি বের করি, পজিটিভ এবং নেগেটিভ দুইটা মিলে, তাহলে কত হচ্ছে এখানে পাচ্ছি আমরা 100K এই জায়গাটাতে। ঠিক আছে? পরেরটাতে আসি, পরেরটাতে 40% মাত্র চান্স আছে, এবং আসলে মেশিনটা বয়লারটা আসলে অত ভালো না, যার জন্য আমাদের ওটা মার্কেটে আমি 100K এর মতো বেনিফিট পেতে পাবো। সেটা গুণ করে পাচ্ছি 40K, আর নেগেটিভ কেসে হতে পারে -18। তাহলে এই দুইটা বিয়োগ করে কত পাচ্ছি আমরা? 22K। এখানে ছিল কত? এখানে ছিল 100K, আর এখানে পাচ্ছি 22K, দুইটাকে যোগ করে এইখানে পাচ্ছি আর কি, এই জায়গাটা। আর পরেরটাতে 70% চান্স আছে, কিন্তু সেটা থেকে আমি যে প্রফিটটা পাবো সেটা হচ্ছে 80K, গুণ করে পাচ্ছি 56K। আর নেগেটিভ যেটা ঘটনা ঘটবে তার কারণে আসলে আমার যে লসটা হতে পারে সেটা হচ্ছে -$6,000। সো সিমিলারলি এই দুটোকে যদি আমরা যোগ করি এই জায়গাটাতে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 50K। তাহলে আমি কি পাচ্ছি? এই তিনটা নোটকে যদি এখন কম্পেয়ার করি, সবচেয়ে বেস্ট কোনটা?
এটা না, ভেন্ডর এ না, ভেন্ডর এ হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট। সবাই কি দেখেছি না দেখি নাই? জি ভাই। হ্যাঁ, so ভাই এটা তো আমরা আগেও একবার পড়েছিলাম, 3rd আর 4th ক্লাসের দিকে, প্রথম দিকে। বুঝলাম নাকি? জি ভাই, আমরা এক্সারসাইজও করেছিলাম এটা, এবং ইভেন ওই মন্টে কার্লো এবং এবি টেস্টিং এগুলো সহ আর কি। তাহলে এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম আগে, ভুলে গেছি। ঠিক আছে, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আপনারা দেখে নিয়ে যে এটার পরে কিন্তু আবার একটা অ্যাক্টিভিটিও আছে এখানে, সেটা অবশ্যই করে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। আর পিএমবকে আসলে চ্যাপ্টার নাম্বার 11 এ আছে, তাহলে এই চ্যাপ্টার থেকে পড়িয়েছিলাম আগে, না? ওকে, ঠিক আছে, নো ইস্যুস। আমরা এখন থার্ড টপিকে আসতেছি, এভালুয়েট এন্ড অ্যাড্রেস ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জেস। এটা আসলে পুরো টপিকটা আসলে যে পেস্টেল নিয়ে, তারপর এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এসব নিয়ে আমরা যখন প্রজেক্ট করবো, আমি এখানে আসলে ছবিটা আপনাদের আগেও দেখিয়েছিলাম যে ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্টের যে ইম্প্যাক্ট, যেহেতু প্রজেক্টটা এখানে ছবিটা এখানে নেই। আচ্ছা, এই যে আমি এখানে এইভাবে দেখাইছিলাম না আপনাদের, যে একটা প্রজেক্ট যখন হয় তখন কিন্তু প্রজেক্টটা হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে হয়, তাই না? ফলে ইন্টারনাল যে বিজনেস আছে এবং তার চেঞ্জ, ফান্ডিং চেঞ্জ হলো বা ম্যানেজমেন্ট চেঞ্জ হলো, তার কিন্তু প্রভাব আছে। আবার এক্সটার্নাল, এখানে কিন্তু আমরা একটা দেশের মধ্যে হয়, তারপর একটা মানে গ্লোবালি হচ্ছে, সবকিছু ইম্প্যাক্ট প্রজেক্টের উপর আছে। সেইগুলোকে আসলে কনসিডার করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে বেসলাইনকে আপডেট করতে হবে, ব্যাকলগ আপডেট করতে হবে, যেটা অ্যাজাইলে আমরা প্রোডাক্ট ব্যাকলগটাই মেইন ইউজ করি। এবং এর কারণে কি হতে পারে, রোড ম্যাপ যেটা ঠিক করেছিলাম সেটা কিন্তু শিফট হয়ে যেতে পারে, ব্যাকলগ পেয়ারেশন করতে হতে পারে, এবং চেঞ্জ কন্ট্রোল বোর্ড তখন কাজ করবে যদি আমাদের বেসলাইনটা কোনোভাবে ইম্প্যাক্টেড হয়। সো এই জিনিসগুলো আসলে এই টপিকের আলোচনা। এটাও আমি আগে আলোচনা করছিলাম, আপনারা জানি না, কিছু অংশ হয়তো রিপিট হতে পারে। লেটস সি, এখানে কোনো একটা স্লাইড নাই। সো আমাদেরকে অর্গানাইজেশনাল এনি চেঞ্জ যেটা প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কনসিডারেশন মধ্যে নিতে হবে। ওকে, এবং এই যে মেইনলি যে চেঞ্জটা হয়, যেটাকে আমরা পেস্টেল বলেছিলাম, তাই না? পেস্টেল আগে আলোচনা করেছিলাম, পেস্টেল নিয়ে। সেটা আসলে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইজিলি মনে রাখার জন্য আমরা পেস্টেল বলতে পারি। পলিটিক্যাল সিচুয়েশন আপনার অর্গানাইজেশনের ভিতরে এবং দেশের এবং গ্লোবাল, সেটা কিন্তু আপনাকে ইম্প্যাক্ট করবে। ইকোনমিক কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন, টেকনিক্যাল, তারপর লিগাল কন্ডিশন, নতুন রেগুলেশনস, হ্যাঁ, নতুন গভর্নেন্স। সো সেইগুলোকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে এবং তার চেঞ্জটা কিন্তু আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এনভায়রনমেন্টাল যদি কোনো চেঞ্জ হয়, যেমন আমাদের এখন গ্লোবাল চলতেছে, তাই না, কোভিড সিচুয়েশন চলতেছে, তাহলে কিন্তু বিরাট আমাদের ইয়ে হয়ে গেছে। কানাডায় ধরেন, কানাডায় কি ব্রিটিশ কলম্বিয়া এখন এত গরম, তাই না, গরমে টেকা যাচ্ছে, আবার কোথাও কোথাও বন্যা হইতেছে। দেখেন এই সমস্ত কিন্তু এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে আসলে। সেগুলোর কারণে কিন্তু আমার প্রজেক্টের বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে যাবে, স্পেশালি স্কোপ, টাইম, কস্ট, এগুলো চেঞ্জ হয়ে যাবে, বেসলাইন চেঞ্জ হবে। বেসলাইন চেঞ্জ হলে আমরা সিসিবি, চেঞ্জ কন্ট্রোল বোর্ড, তাদের পারমিশন নিয়ে আমরা কাজ করি। একইভাবে আরো দুইটা ওইটা আমরা অনেক সময় কনসিডার করি এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরগুলোকে, সেটা হচ্ছে টিকক, টেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, কমার্শিয়াল, অপারেশনাল এবং পলিটিক্যাল। পেস্টেল দিয়ে সবগুলো আছে, তাই না? শুধু কমার্শিয়াল এবং অপারেশনটা টিকপে আছে। সো কমার্শিয়াল কন্ডিশনস, ইকোনমিক আছে অবশ্য অলরেডি। তারপর মার্কেট কন্ডিশন, যে প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল ইউজ করবেন সেটা যদি প্রাইস বেড়ে যায়, কমে যায়, তাহলে কিন্তু আপনার প্রজেক্টে ইম্প্যাক্ট করবে। তারপর আপনার অপারেশন টিম, তাদের ক্যাপাসিটি কিরকম, তারা রেডি কিনা। তারপর আপনি যেহেতু প্রজেক্ট শেষ করে অপারেশন টিমকে দিবেন, তাদের আসলে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে। তারপরে উই আর লিভিং ইন এ VUCA এনভায়রনমেন্ট, সেটা নিয়ে আমরা প্রজেক্ট শুরু থেকে আলোচনা করেছিলাম, যে ভোলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি, অ্যাম্বিগুইটি। এখানে সার্ভাইভ করার একটাই ওয়ে, অ্যাজিলিটি মেইনটেইন করা। সো চেঞ্জ কিন্তু অবভিয়াস, এবং সেই চেঞ্জটা যখনই আসবে আমরা প্রপার ওয়েতে সেটাকে ইমপ্লিমেন্ট করব। এবং যে ধরনের প্রজেক্টের করেন না কেন, আজকাল আমাদের ওয়েলকাম চেঞ্জ, যেটা অ্যাজাইলের প্রিন্সিপাল, সেটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখেছিলাম কিনা সেটা আমার মনে নাই। লেটস সি দ্য ভিডিও। হ্যান্ডেলিং প্রেশার ফ্রম আউটসাইড ইওর টিম, আপনার টিমের বাইরে থেকে যদি প্রেশার আসে, সেটা কিভাবে হ্যান্ডেল করবে। Welcome to the Project Management Institute's Spotlight Series.
This presentation will spotlight handling pressure from outside your team. You serve on a task force in charge of finding new office space for your company. Because relocating is a big deal, employees outside the task force are very interested in your efforts. You feel your coworkers' nervousness as a weight on your shoulders. Today, the company president dropped in on the team. He asked if you could rent another office in the current building to save the expense of moving. This solution would not fix the problems you have with facility maintenance. You wonder if you are just supposed to agree with authority. Other team members want to propose a better solution, fast, before all your work is thrown out the window. To navigate external pressures like these, try the following tips. First, stay positive in the face of pressure. You might feel frustrated if you find you can't please everybody, but choose to focus on what you can do instead of what seems impossible. You should recognize that your group will contribute in some way to the solution. Another helpful tip is to stay humble. You should not let yourself feel that you are part of an elite group. A self-important attitude within your task force can create friction with other coworkers. Avoid thinking in terms of us and them. When you keep your task in perspective, it will help employees outside the group support your cause. If people outside the group are critical, try not to be defensive. Even if you have a good attitude, coworkers might think your project is a bad idea. Occasionally, they may belittle the group. They might not understand the details of the problem. Just remember that your team was formed for a reason. Take the criticism in a lighthearted fashion. This keeps relationships on an even keel. Schedules can cause another type of pressure. When this happens, you will need to manage your time. Work as quickly as you can without shortcutting the problem-solving process. Remember that rushing can compromise your judgment. You should also communicate with managers about their expectations and create a realistic timeline. In general, many outside pressures seem smaller when you stay on task. This is true even in awkward situations. You should trust that your contributions matter even when you feel pushed to agree with someone or if you suspect there is a hidden agenda driving the group. Politely give your real opinion. Be prepared to accept a different decision than you want to hear, but stick with the problem-solving process. This is often the best thing you can do to meet goals and strengthen your company. Following these tips, your team was successfully able to find the perfect office space without a lot of stress. And that's how to navigate some of the external problems your team might not be able to control. Thanks for using the PMI's Spotlight on handling pressure from outside your team. ওকে, সো বেশ কিছু ভালো টিপস দেখলাম আমরা। এবার আসলে আমরা যদি এরকম কোনো চেঞ্জ আসে তাহলে কি করতে হবে? যদি এটা বেসলাইনে ইমপ্যাক্ট ফেলে তাহলে বেসলাইন মনে রাখতে হবে। আমরা আগে অনেকবারই বলেছি যে বেসলাইন কিন্তু এমনি এমনি চেঞ্জ করা যাবে। যখন কোনো কিছু বেসলাইন হয় দ্যাট মিনস অলরেডি অ্যাপ্রুভড বাই ম্যানেজমেন্ট। সো এটা কিন্তু এখন আর আপনার হাতের মধ্যে নাই। সো এখন চেঞ্জটা যদি ইনিশিয়াল প্ল্যান চেঞ্জ হয়ে যায়, স্কোপ, টাইম, কস্ট সবগুলোকে ঠিকমতো অ্যানালাইসিস করতে হবে যে কোনটার কারণে কোথায় ইমপ্যাক্ট হচ্ছে এবং তার সলিউশনটা কি হবে। এই সব কিছু নিয়ে কিন্তু আপনাকে ম্যানেজমেন্টের কাছে যেতে হবে, গিয়ে তাদের অ্যাপ্রুভাল পেলে আপনি বেসলাইনটাকে আপডেট করবেন। এবং অ্যাজালি কি করে আমরা প্রোডাক্ট ব্যাকলগটাকে আপডেট করি। আর ভ্যালু স্ট্রিম নিয়ে আমরা একটা কনসেপ্ট করেছিলাম যে কাস্টমারের রিকোয়েস্ট থেকে শুরু করে ভ্যালু ডেলিভারির মতো যে সমস্ত প্রসেস কানেক্টেড সেটাকে আমরা ভ্যালু স্ট্রিম বলি। সো আমাদের যদি কোনো প্রায়োরিটি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে কিন্তু ভ্যালু স্ট্রিমে ইমপ্যাক্ট করবে, সেটাকে আপডেট করতে হবে। ওকে, আর অ্যাজালি কি করবো আমরা? ব্যাকলগটাকে প্রায়োরিটাইজ করতে হবে, তাই না? সো হয়তো কোনো একটা আইটেম যেটা ভেবেছিলাম যে টপ প্রায়োরিটিতে আছে সেটা হয়তো নিচে চলে আসতে পারে। নতুন আইটেম যেটা আগে চিন্তাই করা হয়নি সেটা কিন্তু চলে আসতে পারে। সো ওয়েলকাম চেঞ্জ। এবং এটা যখন করা হয় কখন করা হয়? এটা আসলে মেনলি করা হয় গ্রুমিং এর সময়। যখন আমরা ব্যাকলগ গ্রুমিং করি, ব্যাকলগ গ্রুমিং এর একটা বড় কাজ হচ্ছে নতুন আইটেমকে অ্যাড করা, প্রায়োরিটাইজ করা, রিপ্রায়োরিটাইজিং করা, এগুলো কিন্তু আমরা করি। সো বিজনেস ভ্যালুর উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো চেঞ্জ হতে পারে এবং সেটা আমরা অ্যাজাইলে ব্যাকলগ আপডেট করে করি। এবং যে সেশনটাতে এটা করি সেটাকে বলা হয় গ্রুমিং সেশন কিংবা রিফাইনমেন্ট সেশন। সো যখনই কোনো চেঞ্জ আসবে না কেন ফোকাস থাকতে হবে ভ্যালু, যে আমার বিজনেস ভ্যালু ঠিক আছে কিনা এবং বিজনেস ভ্যালুর জন্য এটা লাগছে কিনা সেটা মাথায় রাখতে হবে। অলওয়েজ ফোকাস অন ভ্যালু।
শুরুতে যেমন হচ্ছে চেঞ্জটা কিন্তু অলওয়েজ ভ্যালু ফোকাস থাকতে হবে। এবং এই কথাটা বলছি যে ম্যানেজমেন্ট টেকনিক হচ্ছে আপনি খালি মানে একটা সলিউশন না, আসলে একাধিক সলিউশন আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং তারপরে ম্যানেজমেন্ট যাবেন। আচ্ছা, তারপর আমরা আলোচনা করবো একটু গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে। আমরা গভর্নেন্স নিয়ে কিন্তু একটা টপিক করেছিলাম প্ল্যানিং এর সময়। যদি অর্গানাইজেশনের গভর্নেন্স থাকে, যেটা আমার প্রজেক্টে কোনো গাইডলাইন দেয় আমার ইনস্টিটিউশন থেকে প্রজেক্ট পর্যন্ত, সেটা অবশ্যই আমরা ফলো করি। আর যদি না থাকে তাহলে কি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, চেষ্টা করতে হবে ধীরে ধীরে সেটা অর্গানাইজেশনের মধ্যে ইনকর্পোরেট করার জন্য। সো যখনই কোনো প্রজেক্ট শুরু হয় তখন কিন্তু দেখা যায় স্টিয়ারিং কমিটি থাকে বা এক্সিকিউটিভ কমিটি থাকে, স্পন্সর কমিটি, যেখানে স্পন্সর ওয়ান অফ দ্য কি রোলস। সো তাদের গাইডলাইন অনুযায়ী এবং তাদের যদি কোনো এক্সপ্রেশন লাগে তাদের সাথে কনসাল্ট করে কিন্তু আমাদেরকে ডিসিশন নিতে হবে। সো এটাকে এই যে আমরা অনেক সময় এটাকে বলি প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, আর পিএম স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন এটাকে বলা আছে প্রজেক্ট বোর্ড। যারা আসলে প্রজেক্ট বোর্ড কোথায় থাকবে, আপনার উপরে, আপনি আসলে নিচে প্রজেক্ট ম্যানেজার তার টিম দিয়ে এখানে কাজ করছে, প্রজেক্ট বোর্ড হচ্ছে তার উপরে। আপনি ম্যানেজমেন্ট হেল্প যখন লাগবে তাদের কাছে নেবেন। যখন আসলে এরকম কোনো চেঞ্জ হবে যেটা বেসলাইন চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আপনার হাতে নাই, তাহলে ইউ হ্যাভ টু গো টু প্রজেক্ট বোর্ড। প্রজেক্ট বোর্ড ডিসাইড করবে। আর এই প্রজেক্ট বোর্ডের কনসেপ্ট আসলে প্রিন্স 2 তে আছে। প্রিন্স 2 আমরা জানি একটা মেথডস প্রজেক্ট ম্যানেজমেন্টের, সেখানে আসলে এই যে প্রজেক্ট বোর্ডের কনসেপ্ট আছে, যেটা আমরা ট্রেডিশনাল প্রজেক্ট অনেক সময় প্রজেক্ট স্টিয়ারিং কমিটি। এখানে আসলে সিনিয়র লোকজন থাকে, ইনক্লুডিং স্পন্সর, সিনিয়র ইউজার, যারা আসলে সিনিয়র লোকজন তারা থাকে, এবং পিএমও রিসোর্স এখানে থাকে। তাহলে এদের মেইন রেসপন্সিবিলিটি কি? শুরুতে হচ্ছে প্রজেক্ট চার্টার এবং তার অবজেক্টিভ এবং ভিশন সেট করা এবং সেটা সবাইকে শেয়ার করা। আর তারপরে অ্যাজ এ যখন প্রজেক্টটা অথরাইজ হয়ে যায়, চার্টার্ড হয়ে যায়, তখন আসলে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্সকে প্রজেক্ট ম্যানেজারকে বা টিমকে অ্যালোকেট করা। সো লাস্ট স্লাইড। তাহলে আমাদেরকে দেখতে হবে যে যখন কোনো ইম্প্যাক্ট হবে তার কারণে বেসলাইন চেঞ্জ হচ্ছে না প্রজেক্ট ব্যাকআপ চেঞ্জ হচ্ছে, সেটাকে ঠিকমতো ইনকর্পোরেট করা এবং উইথ প্রপার পারমিশন। অলরাইট, সো পরের টপিকে আসতেছি, সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। আমি আজকে এই টপিকটাই শেষ করবো, আর একটা টপিক শুধু বাকি রাখবো, মানে ইচ্ছা করে বাকি রাখবো, ওটা আমরা করবো নাকি শেষ করে দেবো আমি রাখি, কারণ আমি আপনাদের সাথে একটা সেশন নেবো যে কিভাবে আসলে আমরা প্ল্যান করবো। যারা সিরিয়াসলি পরীক্ষা দিতে চাই তাদের সাথে আমরা প্ল্যানিং নিয়ে কথা বলবো, কিভাবে আসলে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, লেটস সি সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। সো এখানে অনেক টপিক, এই টপিকটার বেশিরভাগ অংশ কানেক্টেড টু চ্যাপ্টার 2 অফ পিএমডা। ঠিক আছে, লেটস সি সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। দুটো টপিক খুব কাছাকাছি, আমরা একটু আগে যেটা দেখলাম সি এবং এটা হচ্ছে ডি। তার মানে যে আমরা এতক্ষণ চেঞ্জ বললাম ইন্টারনাল এক্সটার্নাল, সেই চেঞ্জটা যখন কি হবে, অ্যাপ্রুভ হবে, তখন আসলে কি কি অ্যাকশন নিতে হবে সেটি নিয়ে আসলে এখানে মেইন টপিক। আর এর সাথে ওই যে ইএফ এবং ওপিএ নিয়েও কিছু কথা হবে। এবং যেটা আমি আপনাদের আগে দেখেছিলাম এই ফিগারটা, যে প্রজেক্ট সেটা অর্গানাইজেশনের ভিতরে হয়, দেশের ভিতরে হয়, গ্লোবাল একটা কিন্তু ইম্প্যাক্ট আছে। এটাকে বলা হয়, এই ইনফ্লুয়েন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইএফ, একটা হচ্ছে ওপিএ, রাইট? এবং এই যে স্লাইড গুলো কিন্তু এখন স্কোপ চ্যাপ্টারের শুরুতে আলোচনা আছে, এবং দুইটাই আসলে মেজর ক্যাটাগরিতে আমরা ভাগ করি প্রজেক্টের ইনফ্লুয়েন্স গুলোকে। যেটা আমরা দেখলাম অর্গানাইজেশনাল ইনফ্লুয়েন্স, দেশের ইনফ্লুয়েন্স, তারপর হচ্ছে এক্সটার্নাল গ্লোবাল ইনফ্লুয়েন্স, সবগুলোকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি, ইএফ এবং ওপিএ। এবং ইএফ কে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এটা নিয়ে আমরা কথা বলেছি। সো ইন্টারনাল মানে হচ্ছে অর্গানাইজেশনের ভিতরের কালচার, ভ্যালুস, লিডারশিপ, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, ইনফ্রাস্ট্রাকচার, রিসোর্স অ্যাভেলেবিলিটি, এমপ্লয়ি ক্যাপাবিলিটি, এগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফ্যাক্টর, ইন্টারনাল পার্টস। আর এক্সটার্নাল পার্ট গুলো হচ্ছে যেটা পেস্টেল বা টিক অফ দিয়ে আসলে ইজিলি বোঝা যায়, যা মার্কেট প্লেস কন্ডিশনস, এটা আসলে কমার্শিয়াল বা মার্কেটের কন্ডিশন বোঝাচ্ছে, সোশ্যাল কালচারাল ইনফ্লুয়েন্স, লিগাল রেস্ট্রিকশন, এটা আসলে লিগালিটি নিয়ে কথা বলছে, কমার্শিয়াল ডাটাবেস, যে কমার্শিয়াল টিক অফে আমরা দেখেছি, একাডেমিক রিসার্চ ক্যান হ্যাভ ইম্প্যাক্ট, তারপরে গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে লিগাল, ফাইন্যান্সিয়াল কনসিডারেশন, ইকোনমিক ফ্যাক্টরস, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। তো সবগুলোই কিন্তু বলা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস ইএফ এর।
আর প্রক্রিয়াকে আমরা দুইটা দেখেছিলাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রসেস পলিসি প্রসিডিউর, যেটা প্রজেক্ট ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত কোনো গাইডলাইন আছে, গভর্নেন্স আছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। কোনো টেমপ্লেট, কোনো চেকলিস্ট, সেটা আমাদের ফলো করতে হবে। আর আগের প্রজেক্টে যে আমরা জ্ঞান পেয়েছি, লেসন লার্ন পেয়েছি, সেটা আমাদের কোথায় থাকবে? অর্গানাইজেশন নলেজ বেজে আছে, যেটাকে আমরা বলি লেসন লার্ন রেপোজিটরি। সেটা আমরা প্রজেক্টের শুরুতেই এবং যখন লাগবে তখন আমরা সিক করবো যে আমাদের কোনো নলেজ বেজে কোনো ইনফরমেশন আছে কিনা, নলেজ আছে কিনা, যেটা আমাদের প্রজেক্টে হেল্প করতে পারে। ঠিক আছে? অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইলস, আমি কিন্তু বলেছি এটার ডিটেইলটা পাবেন হচ্ছে পিএম পকেট চ্যাপ্টার 2 তে। প্রত্যেকটা নিয়ে দেখবেন যে বেশ আলোচনা আছে। সো কালচার এবং স্টাইলের মধ্যে কি কি পড়ে? আলটিমেটলি মানে অর্গানাইজেশনাল কালচার তো একদিনে তৈরি হয় না, তাই না? মানে একটা লম্বা সময়ের বিষয় একটা কালচার তৈরি করা, ডেভেলপ করা। সো সেইটার কিন্তু ইমপ্যাক্ট আছে প্রজেক্টের মধ্যে। এবং অনেক সময় আমরা বলি যে আসলে ভালো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের কালচারাল চেঞ্জ করতে হবে। অর্গানাইজেশন যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের কালচার প্র্যাকটিস করে, তাহলে আসলে ইজিলি সবাই প্রজেক্টটাইজ হয়ে যাবে বা প্রজেক্টের জিনিসগুলো ফলো করতে পারবে। আদারওয়াইজ খুব ডিফিকাল্ট। সো এখানে কি কি আছে অর্গানাইজেশন কালচার এবং স্টাইলের মধ্যে? লিডারশিপ স্টাইল অর্গানাইজেশনের, তাদের ভিউজ, ভিশনস, হায়ারার্কি এন্ড অথরিটি। সেখানে ওয়ালটনের সিইও দেখলাম যে চাচ্ছে যে আমরা এশিয়ার মধ্যে যাতে সবচেয়ে মানে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে, ইলেকট্রনিক কোম্পানি হতে পারে। এটা ওনার একটা ভিশন। হায়ারার্কি এন্ড অথরিটি, হায়ারার্কি এন্ড অথরিটি খুব ইম্পর্টেন্ট। অর্গানাইজেশনে যদি ফ্ল্যাট অর্গানাইজেশন হয়, তাহলে আসলে খুব দ্রুত হয়তো আপনি কাজ করতে পারবেন। আর যদি খুবই হায়ারার্কি থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে একটা অ্যাপ্রুভাল নিতে আমাকে আসলে 10টা টেবিল করতে হবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আবার আর্মির যদি হায়ারার্কি হয়, তাহলে ইয়েস স্যার, নো স্যার ছাড়া আর আপনি কিছু বলতে পারবেন না, ইয়েস স্যার, নো স্যার। আর যদি আবার নর্মাল আমাদের প্রাইভেট সেক্টর হয়, তাহলে আপনার যে সিইও তাকে হয়তো আপনি ভাই ভাই বলতেছেন যে ভাই এটা কিভাবে করা যায়। যেমন আমাদের রবিতে যে মাহাতাব ভাই, ওনাকে সবাই মাহাতাব ভাই বলে, সিইও কিন্তু মানে ছোট এমপ্লয় থেকে বড় এমপ্লয় সবাই মাহাতাব ভাই বলতেছে। সেটা সব অর্গানাইজেশন প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। শেয়ার্ড ভিশন, বিলিফ, এক্সপেকটেশন সবই হচ্ছে কালচার এবং স্টাইলের পার্ট। অর্গানাইজেশন রিস্ক টলারেন্স, অর্গানাইজেশনের ভিতরে রেগুলেশনস, পলিসি, অর্গানাইজেশনের নিজস্ব কোড অফ এথিক্স, সব অর্গানাইজেশন এগুলো আছে। গভর্নমেন্টেরও যেমন আছে, বড় বড় প্রাইভেট সেক্টর এসব আছে। অপারেটিং এনভায়রনমেন্টস, মোটিভেশনাল রিওয়ার্ড সিস্টেম, এগুলো সবকিছুর কিন্তু ইমপ্যাক্ট প্রজেক্টে আছে। সো এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে। এগুলো যত ভালো হবে আপনার প্রজেক্টের জন্য ততই বেটার হবে। প্রজেক্টের ভালো জিনিসগুলো দিয়ে উল্টা আপনাকে এইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, কালচারাল শিফট করতে হবে। তারপর অর্গানাইজেশনের স্ট্রাকচার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অর্গানাইজেশন কিন্তু মানে বিভিন্ন স্ট্রাকচারের হয়। যেমন এক ধরনের অর্গানাইজেশন বলে ফাংশনাল অর্গানাইজেশন, যেটাতে ফাংশন ওয়াইজ, তার মানে সেলস ডিপার্টমেন্ট শুধু সেলস করে এবং সেখানে যারা কাজ করে তারা হচ্ছে সবাই সেলস স্কিল লোকজন, সেল এক্সপার্ট। আবার যারা আছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, শুধু ফাইন্যান্স তারা বোঝে, এর বাইরে আর কিছু বোঝে না। এরকম সাইলোস অর্গানাইজেশন, সেটাকে বলা হয় ফাংশনাল অর্গানাইজেশন। সো আমরা দেখি যে 3 ধরনের আসলে অর্গানাইজেশন আমরা দেখতে পাই মার্কেটে। সেই 3 ধরনের অর্গানাইজেশন হচ্ছে, একটা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন, যেটা সবচেয়ে হচ্ছে মানে সাইলোস, ডিপার্টমেন্ট গুলো ওইভাবে সাজানো থাকে। আর একটা হচ্ছে একদম এক্সট্রিমে হচ্ছে প্রজেক্টাইজ, প্রজেক্ট ওরিয়েন্টেড কিংবা প্রজেক্টাইজ অর্গানাইজেশন, যেখানে আসলে ডিপার্টমেন্ট গুলোকে সাজানো হয় প্রজেক্ট ওয়াইজ। ঠিক আছে? এখানে জয়টা প্রজেক্ট, জয়টা আসলে ডিপার্টমেন্ট, এরকম হতে পারে। যেমন স্যামসাং আর&ডি তে বাংলাদেশে একটা ডিপার্টমেন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড ডিপার্টমেন্ট, যাদের পুরাটাই হচ্ছে অ্যান্ড্রয়েডের কাজ হয়ে গেছে সবকিছু, একদম অ্যানালিসিস করে ডেভেলপমেন্ট এবং মার্কেটে যা এবং মেইনটেনেন্স সবকিছু এই অ্যান্ড্রয়েডের এই টিমটা করে। আর একটা টিম আছে, ওদের নিজস্ব একটা ওয়েস আছে, সেটার উপর একটা টিম আছে, তাদের কাজ হচ্ছে শুধু এটা নিয়ে কাজ করে, সবকিছু এটার উপর বেস করে। এবং এটা যে লিড আছে, প্রজেক্ট ম্যানেজার বা চিফ ইঞ্জিনিয়ার, সবকিছু রেসপন্সিবিলিটি তার হাতে। কারো অ্যাডভান্সমেন্ট, কারো হচ্ছে আপনার ট্রেনিং, কারো স্যালারি, কারো রিওয়ার্ড, রিকগনিশন, পারফরমেন্স অ্যাপ্রেজাল সবকিছু ডিপেন্ড করতেছে চিফ ইঞ্জিনিয়ারের উপরে বা যিনি এটা হেড করতেছেন তার উপরে। এখানে কিন্তু যে মার্কেটিং, সেলস, এইচআর এগুলো ডিপার্টমেন্ট আছে, কিন্তু সেগুলো কিন্তু বাইরে থেকে আপনি হেল্প করবেন। কিন্তু আসলে মেইন হচ্ছে এই যে এখানে যারা আছে চিফ ইঞ্জিনিয়ার বা লিড ইঞ্জিনিয়ার, তারা কিন্তু পুরো ডিপার্টমেন্টকে লিড দিচ্ছে। আর ম্যাট্রিক্স মানে দুইটার কম্বিনেশন, কিছুটা ফাংশনাল, কিছুটা প্রজেক্টাইজ। ঠিক আছে? সো সবচেয়ে ভালো কোনটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য? এটা, তাই না?
যেটা প্রজেক্ট ওরিয়েন্টেড, সব ক্ষমতা আমার হাতে, তাহলে আমি ইজিলি আসলে রিসোর্স বলেন, বাজেট বলেন, সবকিছু কিন্তু আমি নিজেই ম্যানেজ করতে পারবো, সুবিধা। কিন্তু সমস্যা হচ্ছে যদি প্রজেক্ট না থাকে তাহলে চাকরি আছে? প্রজেক্ট না থাকলে কিন্তু চাকরি নেই। এই জন্য আমরা দেখি না ইন্টেল, তারপর মাইক্রোসফট, ওরাকল থেকে অনেক সময় কয়েকশো লোকের চাকরি চলে যায়, কারণ কি? কোনো প্রজেক্ট নেই। সো এটা একটা সমস্যা হচ্ছে, নো হোম, প্রজেক্ট না থাকলে কোনো হোম নাই। সো যাই হোক, সো আপনি কোন ধরনের অর্গানাইজেশনে আছেন, কাজ করতেছেন, এটা বোঝাটা কেন ইম্পর্টেন্ট, তার উপর কিন্তু আপনার এই ক্রাইটেরিয়া গুলো ডিপেন্ডেন্ট। এরকম প্রথম ক্রাইটেরিয়াটা একটু দেখেন, টিম মেম্বার্স আর লয়াল টু। যদি ফাংশনাল টাইপ অর্গানাইজেশনে কাজ করেন তাহলে কি হবে? ফাংশনাল ডিপার্টমেন্টের হেডের কাছে কিন্তু সে লয়াল, আপনার কাছে কিন্তু লয়াল না। ঠিক আছে? টিম মেম্বার্স রিপোর্ট টু ফাংশনাল ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজারের রোল, ইভেন প্রজেক্ট ম্যানেজার যে আপনি কাজ করতেছেন সেও কিন্তু পার্ট টাইম, কারণ সেও আসলে অন্য অপারেশনে কাজ করে বা তার বসকে সে রিপোর্ট করে, এট দ্য সেম টাইম তাকে দায়িত্ব কোঅর্ডিনেট করার, প্রজেক্টটাকে রান করে। টিম মেম্বার রোল, এটাও পার্ট টাইম, কারণ তারা অন্যান্য কাজ করে, ফাংশনাল কাজ করে, তার সাথে সাথে প্রজেক্টেরও হেল্প করছে। কন্ট্রোল অফ প্রজেক্ট ম্যানেজার ওভার টিম মেম্বার ইজ লো। ঠিক আছে? প্রজেক্টের লয়ালিটি, হ্যাঁ, প্রজেক্টের ব্যাপারে হয়তো প্রজেক্ট ম্যানেজারকে সে রিপোর্ট করে, আবার ফাংশনাল বা অপারেশন ব্যাপারে সে ফাংশনাল ম্যানেজারকে রিপোর্ট করে। এটা আসলে টু বস টাইপ অর্গানাইজেশন, টু বস। ঠিক আছে? টু বস, আমরা সময়টাকে বলি টু বস টাইপ অর্গানাইজেশন স্ট্রাকচার। আর এটা টিম মেম্বার্স রিপোর্ট টু, ওই যে দুইজনকে রিপোর্ট করে, ফাংশনাল ম্যানেজারকে এবং প্রজেক্ট ম্যানেজারকে। প্রজেক্ট ম্যানেজার রোল ফুল টাইম দেখা যায়, কিন্তু বাকি টিমের রোল হচ্ছে পার্ট টাইম, তারা কিছুটা ফাংশনাল কাজ করে, কিছুটা প্রজেক্টে কাজ করে। এবং আমার রিসোর্সের উপর আমার যে কন্ট্রোল অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, সেটা মিডিয়াম টাইপ। আর যদি আমরা প্রজেক্ট ওরিয়েন্টেডে আসি তাহলে দেখবেন সবকিছু একদম ম্যাক্সিমাম। টিম মেম্বার্স আর লয়াল টু আপনার উপরে, কারণ সবকিছু আপনার হাতে। টিম মেম্বার্স রিপোর্ট টু প্রজেক্ট ম্যানেজার, ফুললি ডিপেন্ডেন্ট অন ইউ। আপনি ফুল টাইম, আপনার রিসোর্স ফুল টাইম, সবকিছুর কন্ট্রোল আপনার হচ্ছে হাই। এই টেবিলটা থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু মেইন টেক অ্যাওয়ে হচ্ছে আপনি কোন ধরনের অর্গানাইজেশনে আছেন। বেশিরভাগ অর্গানাইজেশন আসলে ম্যাট্রিক্স টাইপ, আমার টু বক্স। এবার দেখা যাবে অনেক জায়গায় আপনার অথরিটি থাকবে না, ওইরকম যেহেতু অথরিটি প্রজেক্ট ওরিয়েন্টেডে থাকলে আপনি পাবেন, তখন কিন্তু সেইভাবে আপনাকে এক্সটার্নাল প্রেশার। তারপরে আমরা একটা দেখেছিলাম যে আপনার অথরিটি ছাড়া কিভাবে লিডারশিপ প্র্যাকটিস করতে হয়, একটা ভিডিও দেখেছিলাম চমৎকার। সো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে আপনাকে এই ধরনের অর্গানাইজেশনে কাজ করতে হবে, এই দুইটা অর্গানাইজেশন। আর এখানে তো আসলে আপনি অনেক সবকিছু আপনি বস, আপনার জন্য কাজ করা অনেক সহজ হবে। ওই যে লিডিং উইদাউট অথরিটি, এটা কি আমরা ভিডিওটা দেখেছিলাম? চলেন না ভাই দেখি দেখেন। হ্যাঁ দেখি, হ্যাঁ এটা আমরা একটু দেখি, এটা একটা সুন্দর ভিডিও। আজকাল বেশিরভাগ অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজারকে Welcome to the Project Management Institute's তাহলে কিন্তু আপনি ওরকম অথরিটি পাবেন না। বেশিরভাগ অর্গানাইজেশন যেহেতু ম্যাট্রিক্স কিংবা ফাংশনাল, তাহলে কি হবে? আপনাকে কিন্তু নানান ভাবে পার্সোনাল এবং ইন্টারপার্সোনাল স্কিল অ্যাপ্লাই করে কাজ করতে হবে। তার জন্য একটা ভিডিও চলুন দেখি। Spotlight series. In this presentation, the spotlight is on leading without authority. You're the project manager for a major new initiative. Several key elements of the project are falling behind schedule. You've tried getting the people responsible for these tasks back on schedule, but you lack the organizational authority to enforce your requests. So what can you do? Fortunately, there are a few strategies you can use to lead without relying on a formal power structure. The first tip that will help you lead without authority is to remember that leadership is about influence. It's not about position. Job titles may grant people responsibility and power, but it is influence that makes a leader. If you want to know whether or not you're a leader, there's an easy way to find out. Check to see if anyone is following you. The next strategy is to avoid manipulating people. Instead, motivate them. When you lead people for your own benefit, such as advancing your career, you exploit them, which often yields only short-term gains. But when you focus your project team on a specific, valid goal, you show them respect
increase overall productivity, and provide a win-win scenario for both your team and yourself. Another important strategy is to lead with integrity. This is something all leaders should strive to do. Do you? Integrity should be the foundation of your reputation as a leader, because people don't follow leaders who lack it. Leading with integrity means you do what you say you will do. You are consistent and dependable, and you work in such a way that compels others to trust you. Leading when you don't have formal authority also requires you to keep your emotions under control. As a project manager, you will be challenged. People will misunderstand you. They might be suspicious of you or question your motives at times. All of this can cause your emotions to run high. An effective leader knows reacting on those emotions can cause problems. Be sure you think before you react. Forming this habit will communicate to your team that you base decisions on project needs, not emotion. As a project manager, you deal with plenty of problems every day. And as you know, most problems do not resolve themselves. In fact, they usually get worse over time. So the sooner you deal with problems, the easier they are to fix, usually for the good of the project team, and the organization. Finally, good leaders are always learning. An organization can only grow as its leaders grow. As a project manager, you should never be satisfied with your leadership skills. Instead, challenge yourself to continuously strive to become a more effective leader and to deepen your character development. And those are some key strategies you can use when you lack official control. Thanks for using the PMI's Spotlight on Leading Without Authority. For more information, দেখেছি এটা খুব ভালো একটা ভিডিও এটা ঠিক আছে খুবই চমৎকার একটা ভিডিও কিভাবে আসলে বেশিরভাগ অর্গানাইজেশন আমাদের এইভাবে কাজ করতে হয় তাহলে আমাদের আসলে কি স্ট্র্যাটেজি না হবে কতগুলো কি স্ট্র্যাটেজি আমরা দেখতে হবে ঠিক আছে ইনফ্লুয়েন্সার হতে হবে তারপর হচ্ছে আপনাকে মোটিভেট করতে হবে ম্যানিপুলেট করা যাবে না তারপরে কি আপনার ইন্টিগ্রিটি থাকতে হবে ভেরি ইম্পর্টেন্ট তারপরে যে আপনাকে ট্রাস্ট করে আপনি যা বলেন তাই আপনি করেন তারপর সবসময় প্রজেক্টের নিড দেখতে হবে নিজের বেনিফিট অলরাইট সো আমরা লাস্টের দিকে আছি আজকের এই টপিকে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস পিএম অফিস এটাও কিন্তু আসলে আপনার চ্যাপ্টার নাম্বার 2 তে আছে পিএম অফিস তো সেই জিনিসটা এখানে আলোচনা করা আছে পিএম অফিস সম্বন্ধে আমরা অনেকবারই কথা বলেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস এটা একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারের মধ্যে একটা ডিপার্টমেন্ট থাকবে যাদের কাজ হচ্ছে সেন্ট্রালি অর্গানাইজেশনের যত প্রজেক্ট হবে সেগুলোকে কি করা বেস্ট কেস হচ্ছে সবগুলোকে ম্যানেজ করা তারপর তাদেরকে মেন্টরিং করা ট্রেনিং দেওয়া কোচিং দেওয়া গাইডলাইন দেওয়া টেমপ্লেট তৈরি করা তারপর আমরা যে গভর্নেন্স বলতেছি স্পেশালি প্রজেক্ট গভর্নেন্স সেটা তৈরি করার দায়িত্ব হচ্ছে পিএম অফিসের শুধু তৈরি করা না সেটা আসলে যে সব প্রজেক্টে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটাকে এনশিওর করার দায়িত্ব হচ্ছে পিএম অফিসের এবং যদি অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস থাকে তাহলে সেটা তারা ওন করতে পারে এবং যত রিপোর্ট যদি তৈরি হবে লেসন লার্ন রিলেটেড টু প্রজেক্ট সেটা তারা আসলে মেইনটেইন করবে সো পিএম অফিসকে বলা হয় আসলে স্ট্র্যাটেজি এবং ভ্যালু ডেলিভারির মধ্যে ব্রিজ করে হচ্ছে পিএম অফিস ঠিক আছে অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি এবং ভ্যালু ডেলিভারি তার মধ্যে যে ব্রিজিং অথরিটি সেটা হচ্ছে পিএম অফিস সো এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কিন্তু খুবই এখন প্রায় অনেক অর্গানাইজেশন অলরেডি আছে তাই না যেমন সব মাল্টিন্যাশনাল আছে বাংলাদেশ সব টেলিকম গুলোতে আছে প্রায় সব ব্যাংকে অলমোস্ট মানে চলে আসছে যেগুলো আগের মানে ব্যাংকগুলো ছিল ভালো ব্যাংকগুলো ঠিক আছে সো এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে কারণ একটা অর্গানাইজেশন কিন্তু দুইটা কাজ করে মেইনলি যদি আমরা একটা বার্ডস আই ভিউ বলি দুইটা কাজ করে একটা অর্গানাইজেশন একটা হচ্ছে অপারেশন একটা হচ্ছে প্রজেক্টস সো অপারেশনের জন্য যদি কয়েকটা ডিপার্টমেন্ট থাকতে পারে সেলস মার্কেটিং এইচআর ফাইন্যান্স হ্যাঁ লজিস্টিক কি নাই সব ডিপার্টমেন্টই আছে তাহলে হোয়াই নট ফর প্রজেক্ট দেয়ার শুড বি এ ডিপার্টমেন্ট এবং কেন সি লেভেলে একটা পজিশন থাকবে প্রজেক্ট ম্যানেজমেন্টের তো এটা হচ্ছে চিফ কি প্রজেক্ট ম্যানেজার হবে নাকি সিপিএম বা পোর্টফোলিও ম্যানেজার বলতে পারি আমরা যেটা আসলে সি লেভেলে পোস্ট হওয়া দরকার তো এটা ল্যাকিং থাকার কারণে কিন্তু প্রজেক্ট অনেক সময় অথরিটি পায় না এবং অনেক জায়গায় প্রজেক্ট কিন্তু সহজে কাজ করা যায় না কারণ সবাই হেল্প করে সো দ্যাটস ওয়াই পিএম অফিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যারা যে পিএমপিটিপি করতেছি যখন পিএম অফিস হবে পিএম অফিসের একটা টার্গেটই হচ্ছে সবাই যাতে আসলে সার্টিফাইড পিএম হয় যেমন যে রবির যে পিএমও অফিস আছে তাদের আমি একটা ক্লাস নিচ্ছি পিএমও অফিসের প্রায় 16-17 জন জয়েন করছে এখানে তো সেই পিএমও অফিসে কিন্তু সবাই সার্টিফাইড
হ্যাঁ, পিএমপি সার্টিফাইড এখানে আছে, 2 জন পিএমপি সার্টিফাইড আছে, কিন্তু বাকি সবাই কিন্তু অ্যাজাইল বা অন্য কোনো কিছু PRINCE2 সবাই সার্টিফাইড ছাড়া এখন কোনো প্রজেক্ট ম্যানেজার নাই। সো এই যে যখন পিএমও অফিস সব জায়গায় এস্টাবলিশ হবে তখন আসলে আপনার প্রচুর অপরচুনিটি আছে, স্পেশালি গভর্নমেন্ট সেক্টরে তো কিছুই হচ্ছে না এখন। সেখানে যখন ইউজ হওয়া শুরু হবে তখন দেখবেন যে ইউ উইল গেট লট অফ আসলে পিএমও অফিস 3 ধরনের হতে পারে দেখেন। একটা বলা হয় সাপোর্টিভ টাইপ পিএমও, যেটা আসলে ডিগ্রি অফ কন্ট্রোল খুব লো থাকে, তারা আসলে বিভিন্ন কনসালটেটিভ রোল, অ্যাডভাইজারি রোল অ্যাপ্লাই করবে, টেমপ্লেট দিবে, বেস্ট প্র্যাকটিস গুলো শেয়ার করবে, ট্রেনিং দিবে, ঠিক আছে, এরকম আর কি সাপোর্টিং মোডে কাজ করবে। আর আরেক ধরনের পিএমও হচ্ছে কন্ট্রোলিং টাইপ, যাদের আসলে আরো মোর সাপোর্টিভ তো আছে, এর সাথে কনফরমেন্স করবে, তারা গভর্নেন্স তৈরি করবে, ম্যাথোলজি তৈরি করবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে সবাইকে কনফার্ম করবে যে হ্যাঁ সবাই এটাকে ফলো করছে, সেটা হচ্ছে মডারেট কন্ট্রোল। আর ডাইরেক্টলি ম্যানেজ প্রজেক্ট, এটা আসলে একদম সবচেয়ে টপ টাইপের পিএমও। কন্ট্রোল দ্য প্রজেক্ট ডাইরেক্টলি ম্যানেজিং ইট, তার মানে অর্গানাইজেশন যত প্রজেক্ট হবে না কেন সব প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হবে পিএমও অফিস থেকে, এবং তারা ডাইরেক্টলি অ্যাজ এ পিএম সব প্রজেক্টগুলোকে ম্যানেজ করবে উইথ দ্য হেল্প অফ আদার ডিপার্টমেন্টস। সো সেটা হচ্ছে হাই ডিগ্রি অফ কন্ট্রোল। আমি যেটা আসলে ক্লাসে বলি সেটা হচ্ছে যে কখনোই আসলে যদি কোনো জায়গায় নতুন পিএমও অফিস আমরা তৈরি করতে চাই, কখনোই এইভাবে টপে যাওয়া যাবে না যে আমি একবারে প্রথমে ডাইরেক্টিভে চলে গেলাম, তাহলে মানে এটা ফেল করার চান্স খুব বেশি। বাংলাদেশে একটা ব্যাংকে মানে আমাদের মানে শুরু হয়েছিল এরকম একটা পিএমও দিয়ে ডাইরেক্টিভ টাইপ, এটা জাস্ট কয়েক মাস সাস্টেন করে তারপর কিন্তু পুরো পিএমও অফিসে ভেঙে গেছে। সো চেঞ্জ ম্যানেজমেন্ট কিন্তু হিউজ, সেই চেঞ্জ ম্যানেজমেন্টটা এই হঠাৎ করে ডাইরেক্টিভে গেলে খুব টাফ হবে। সো আপনাকে প্রথমে সাপোর্টিভ রোল অ্যাপ্লাই করেন, তারপরে আস্তে আস্তে ম্যাথোলজি ডেভেলপ করেন, গভর্নেন্স ডেভেলপ করেন, অডিট করেন, এটা যখন মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তারপরে আপনি এখানে আসেন, ঠিক আছে। বা অনেক জায়গায় এটাই ইজ গুড এনাফ, মডারেটিং কন্ট্রোলিংটাই গুড এনাফ, কারণ আপনাকে সব প্রজেক্ট ম্যানেজ করা ইজ নট ইজি। যেমন রবিতে কি করে, রবিতে আসলে পিএমও অফিসে সবাই হচ্ছে পিএম, সবাই 2-3টা করে প্রজেক্ট ম্যানেজ করে, এবং এখানে যে প্রজেক্টগুলো আসলে স্ট্র্যাটেজিক প্রজেক্ট মানে কি বলতে পারবেন, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক প্রজেক্ট? একটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রজেক্ট। স্ট্র্যাটেজিক প্রজেক্ট হচ্ছে যেটা একদম রবির পুরো বিজনেসকে ইমপ্যাক্ট করে, সব ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড, সেই প্রজেক্টগুলো একদম পিএমও অফিসেই ম্যানেজ করে, প্রজেক্ট ম্যানেজার ফ্রম পিএম অফিস। আর যে প্রজেক্টগুলো কোনো একটা ডিপার্টমেন্টে, যেমন আমাদের বিটিএস বসাতে হবে, আরো 200টা বিটিএস বসবে এই বছর, সেটা অন্য ডিপার্টমেন্ট হ্যান্ডেল করবে, বা কোনো একটা সার্ভার আপডেট হবে সেটা অন্য ডিপার্টমেন্ট হ্যান্ডেল করবে। কিন্তু এখন পর্যন্ত যেটা স্ট্র্যাটেজিক প্রজেক্ট সেটা কিন্তু একদম হ্যান্ডেল করা হচ্ছে পিএম অফিসের প্রজেক্ট ম্যানেজার। সো এইভাবে কিন্তু পিএম অফিস কাজ করতে পারে, এবং এটার সামনে আসবে সবাই পিএম অফিস ইউজ করবে। এবং আপনাদের অ্যাজাইলও কিন্তু এটাকে বলা হয় অ্যাজাইল পিএম, এবং অ্যাজাইল পিএম এ কিন্তু অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নম্বর 6 এ অ্যাজাইল পিএমও নামে 2-3টা পেজ আলোচনা আছে, অ্যাজাইল পিএমও নামে চ্যাপ্টার নম্বর 6 অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। ওটাও কিন্তু এখন আজকাল করতে হবে, এখন কিন্তু অ্যাজাইল প্র্যাকটিস গাইড 6 নম্বর চ্যাপ্টার করতে হবে, এবং আমার কাছে মনে হয় অ্যাজাইল পিএমওটা আপনাদের পড়া একটু জরুরি, কারণ ওখান থেকে প্রশ্ন আসতে পারে। অ্যাজাইল পিএমএ অনেক সময় সেন্টার অফ এক্সেলেন্স বলা হয়, সেন্টার অফ এক্সেলেন্স। শুধু অ্যাজাইল পিএমএ না, সব পিএমও অফিসই তাদের বলে হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স। টার্মটা আসলে সবচেয়ে বেশি প্রথম পয়েন্ট হয়েছে মোস্ট প্রবাবলি PRINCE2 পিএমএটাকে বলা হয় সেন্টার অফ এক্সেলেন্স, পিএমও বলে না, বলে সেন্টার অফ এক্সেলেন্স। এখন আসলে সব পিএম অফিসেই তাদের নামের সাথে বলে উই আর আসলে সেন্টার অফ এক্সেলেন্স অফিস ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো আমরা যেটা বললাম যে যে চেঞ্জ হচ্ছে, যখনই কোনো চেঞ্জ হবে, আগের চ্যাপ্টারের সাথে এটা একটু কানেকশন আছে, তখন কিন্তু রোল আউট প্ল্যানটাও চেঞ্জ হবে। রোল আউট প্ল্যান মানে কি, এটা কি সবাই বুঝি? হোয়াট ইজ রোল আউট প্ল্যান? হোয়াট ইজ রোল আউট প্ল্যান? সবাই কেউ আছেন নাকি কেউ নাই? কাইন্ড অফ ইমপ্লিমেন্টেশন প্ল্যান। আছে ভাইয়া। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন প্ল্যান মানে যখন আমরা আসলে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি, রোল আউট করে দিচ্ছি, আমাদের প্রোডাক্টটা রিলিজ করে দিচ্ছি, তখন কিন্তু আমাদের অনেকগুলো কাজ করতে হয়, তাই না? তাদেরকে ট্রেনিং দেওয়া, তারপর তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা, এনভায়রনমেন্ট রেডি করা, এই সব কিছু মিলে যে প্ল্যানটা সেটাকে বলা হয় রোল আউট প্ল্যান। তো সেটা কিন্তু আপডেট হবে যখন কোনো চেঞ্জ হবে, সেটাও আপডেট হবে। সে কথাটা এখানে
চেঞ্জ যখন হবে যদি বেস লাইনে ইম্প্যাক্ট ফেলে তাহলে অবশ্যই আমাদের স্কোপ, টাইমলাইন, ওয়ার্ক প্যাকেজ, তাই না, ডাব্লিউবিএসি কিন্তু ইম্প্যাক্ট হবে। নতুন হয়তো একটা ওয়ার্ক প্যাকেজ চলে আসে, তারপরে নতুন ওয়ার্ক প্যাকেজ চলে আসে মানে কি, টাকা বাড়বে, টাইম বাড়বে এবং নতুন কিন্তু রিসোর্স অ্যাসাইন করতে হবে। অ্যাজাইলে এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে। অ্যাজাইল প্রজেক্টে কি হতে পারে, দ্য টিম মাইট রিমুভ লোয়ার ভ্যালু ডেলিভারেবলস ফ্রম স্কোপ টু মেক রুম ফর দ্য চেঞ্জ, তাই না, যে লোয়ার ভ্যালু যেটা কোনো দরকার নেই সেটাকে আমরা একটু বাদ দিতে পারি। আমি ওটা একটা কেকের এক্সাম্পল দিয়েছিলাম না, যে আমরা দেখা গেল কেককে স্লাইস করে আসলে ওই যে লেয়ার কেকটাকে কিন্তু আমরা মানে ভালো লাগে, টেস্টি হয়, এরকম স্লাইস করে করে কিছু অংশ থাকতে পারে যেটা আসলে দরকার নেই, সেটা আমাদের লাগবে না, এরকম লোয়ার ভ্যালু আইটেম গুলোকে আমরা রিমুভ করতে পারি। কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে সেটা সম্ভব হয় না, যে সবকিছু আমরা অ্যানালাইসিস করি, সবকিছু প্ল্যানিং করি, সবকিছু বাজেটিং করি, ফলে সবকিছু অলরেডি কনজিউম হয়ে যায়, ফলে অনেক লসটা অনেক বেশি হয়। এবং যখনই কোনো চেঞ্জ হবে, মেজর কোনো চেঞ্জ, যার কারণে বেসলাইন গুলো চেঞ্জ হলো, তার সাথে কি হবে আসলে, ট্রেনিং প্ল্যান গুলো কিন্তু চেঞ্জ হবে। কারণ এখন আপনার যে আপনি ট্রেনিং দিবেন আপনার স্টেক হোল্ডারকে, যারা প্রজেক্টটাকে হ্যান্ডেল করবে, তাদের প্ল্যানটা কিন্তু চেঞ্জ হবে, সেটাকে ইনকর্পোরেট করতে হবে। তারপরে হচ্ছে আর্টিফ্যাক্টস, আপনি যে ম্যানুয়াল বানাইছিলেন বা ডকুমেন্টেশন বানাইছিলেন যে আপনি আপনার কাস্টমারকে দিবেন, সেগুলো কিন্তু এখন আপডেট হবে, যেহেতু আপনার চেঞ্জটা ইমপ্লিমেন্ট হয়েছে, বেসলাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবং ফাইনালি যখন চেঞ্জ অনুযায়ী প্রোডাক্টটা তৈরি হবে, তখন এটা কি কাস্টমারকে আবার দেখায় নিতে হবে না, ফিডব্যাক দিতে হবে না যে আসলে ঠিক করছে কিনা। আবার কিন্তু সেম হবে, আপনারা যদি পিএম বকের যারা করে আসছে তাদের একটা পিএম বকে চেঞ্জ যখন করা হয় তখন কোন প্রসেসটা দিয়ে করা হয়, কোন প্রসেস দিয়ে চেঞ্জ করা হয়, ইআইসিসি, তাই না, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। এই প্রসেসের আউটপুট হচ্ছে অ্যাপ্রুভ চেঞ্জ। আমরা করেছি, এখানে একটা টপিক ছিল চেঞ্জ কিভাবে ম্যানেজ করা হয়, সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অ্যাপ্রুভ চেঞ্জটা যখন হবে সেটা কোথায় যাবে, আবার সেটা কিন্তু আবার ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে চলে যাবে। তার মানে একটা কাজ করতে হবে, কাজ করার পর আবার কোথায় যাবে, কন্ট্রোল কোয়ালিটি চলে যাবে টেস্ট করার জন্য, যে একটু আগে দেখাছিলাম আমি। কন্ট্রোল কোয়ালিটির পরে যদি ভেরিফাইড হয় তাহলে কাস্টমারকে দিয়ে আমরা ভ্যালিডেট করাই না, যেটা অ্যাজাইলে বলা হয় ডেমোস। এই চেঞ্জ অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু এই সব কাজগুলি করতে হবে, করার পরে কাস্টমারকে ডেমনস্ট্রেশন করে দেখবেন, ফিডব্যাক নিয়ে এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বা ডেফিনেশন অফ ডান দেখে আপনাকে এনশিওর করতে হবে যে সবকিছু এগ্রিড, তাহলে আমাদের হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের এই টপিকটা। এই টপিকটা কিন্তু আগেরটার সাথে কানেক্টেড। আগেরটা চেঞ্জ গুলোকে বলা হয়েছে কোথা থেকে চেঞ্জ আসতে পারে, আর চেঞ্জটা যখন বেসলাইনে ইম্প্যাক্ট ফেলবে তখন আসলে কোন কোন জায়গায় আপডেট করতে হবে। আর তার সাথে আমরা কিছু টপিক করলাম যেটা এর সাথে একটু রিলেটেড, ঠিক আছে। আর চেঞ্জের জন্য আমরা অ্যাজাইলে করেছি যে অ্যাজাইল আমাদের ট্রেডিশনাল প্রজেক্টে সিসিবি কাজ করে, তাই না, চেঞ্জ কন্ট্রোল বোর্ড। তাদের পারমিশন ছাড়া কিন্তু যে বেসলাইন যদি ইম্প্যাক্টেড হয় তাদের পারমিশন ছাড়া কিন্তু চেঞ্জ করা যাবে। আর এই যে আপনার টলারেন্স লেভেলের মধ্যে থাকে আপনি করবেন, নাহলে অবশ্যই স্কেল করতে হবে, ঠিক আছে। অর্গানাইজেশন চেঞ্জ ম্যানেজমেন্ট পলিসি ফলো করতে হবে। আর এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, হচ্ছে টপিকটার নাম কিন্তু সাপোর্ট অর্গানাইজেশন চেঞ্জ। সো আপনার কিন্তু ধীরে ধীরে আপনার প্রজেক্ট থেকে যে ভালো জিনিসগুলো আছে সেটা কিন্তু উল্টা চেঞ্জ ম্যানেজমেন্টের থ্রুতে অর্গানাইজেশনে কিন্তু ইম্প্যাক্ট ফেলতে হবে, বা অর্গানাইজেশনের গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স, প্রজেক্ট গভর্নেন্সকে আপডেট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এখানে স্টপ করি। হ্যাঁ, একটা টপিক আমি বাকি রাখলাম, এমপ্লয়ি কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট, যেটা হয়তো আধা ঘন্টা লাগবে। সো এটার সাথে সাথে আসলে আমরা নেক্সট ক্লাসটা আধা ঘন্টার মধ্যে শেষ হবে বুধবারে। তারপরে আসলে আমরা যারা পরীক্ষার জন্য সিরিয়াস, 1.5-2 মাসের মধ্যে পরীক্ষা দিতে চাই, তাদের সাথে আমি একটা রুটিন শেয়ার করব, ঠিক আছে। আমার ট্রেনিং শেষ, অফিসিয়ালি ট্রেনিং শেষ হবে আগামী ক্লাসের আধা ঘন্টার মধ্যে। এরপরে আমরা আসলে ট্রেনিং এর বাইরে আলোচনা করব কোচিং এবং মেন্টরিং, যে আমরা কিভাবে পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে রেডি করতে পারি। তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং আপনারা যদি গ্রুপ ওয়ার্ক করতে চান আমি আপনাদের সাথে মাঝে মাঝে জয়েন করবো। এবং পরীক্ষা যদি ক্লাস শেষ হওয়ার পর 1.5 মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকেন, 50 ডেজ, আমার প্ল্যান হচ্ছে উইদিন 50 ডেজ পরীক্ষা দেওয়া। হ্যাঁ, 1.5 মাস, 30 ডেজ সবচেয়ে বেস্ট, 1.5 মাস কিংবা 50 ডেজ, এর চেয়ে বেশি না। তো যারা আসলে ইন্টারেস্টেড দিতে চান তাদের সাথে আমি রুটিনটা শেয়ার করবো সেই লাস্ট ক্লাসে, এবং সেইভাবে আপনারা আগাবেন আর পরীক্ষার জন্য, ঠিক আছে। সো নেক্সট ক্লাস হবে বুধবারে, এবং আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে উই ক্যান র্যাপ আপ।
everything with the coaching plan also. So কোনো কোশ্চেন আছে কিনা? আমরা মোটামুটি আজকে বোধহয় সবাই জয়েন করেছিলাম। আরিফ, তানভীর, তানভীর বোধহয় মিটিং টিটিংয়ে ছিলেন নাকি কে জানেন। তারপরে মেনাজও জয়েন করেছে, আজাদ। হ্যাঁ, ঠিক আছে না তাহলে? নেক্সট ক্লাস কি ওয়েডনেসডে তে হবে নাকি ফ্রাইডে তে করবেন? কোনটা ভালো হয়? আমরা ফ্রাইডেতে করতে পারি, সমস্যা নেই। ভাইয়া ফ্রাইডে তে করেন, যেহেতু আরেকটাই ক্লাস, আর ক্লাস শেষে আবার একটা ডিসকাস করবেন। হ্যাঁ, ডিসকাশন করব। ঠিক আছে, কারণ আমাদের শেষ আসলে টপিক সবই শেষ, একটাই শুধু বাকি থাকবে। সো আমরা তাহলে ফ্রাইডেতে একটু পরে বসি, তাহলে মুজাফফর ভাই একটু সুবিধা হবে আর কি, তাই না? সুবিধা হবে, কারণ ফ্রাইডেতে কয় তারিখ হবে?